তোমরা যদি যাও তাহলে লাগিয়ে দিয়ে চলে যাও, ক্লাসটা নিয়ে তারপরে আসবো। রাতের কোশ্চেনটা একটু ঠিকঠাক মতো আপলোড করে দিও, ইমরানকে বলে দাও। সরি আমি একটু জয়েন করতে দেরি হলো, অনেকে হয়তো ভাবতে পারো যে আজকে ক্লাসটা হবে কি না, কিন্তু ক্লাস হবে। একটু দ্রুত সবাইকে মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাস আরম্ভ হয়ে গেছে। উপস্থিতি খুব কম। শারীরিকভাবে আমি খুব অসুস্থ আসলে, গত 2 দিন আমি কোনো ক্লাস নিতে পারি নাই, গতকালকেও আজকেও খালি তোমাদের ক্লাসটা নিতে আসলাম। মানে আমার যেগুলো প্রাইভেট ব্যাচ আছে সবগুলো ব্যাচ বন্ধ করে দিয়েছি। মানে গতকাল থেকে আজকে পর্যন্ত এই পরিপাক অধ্যায় পড়াইতে যেয়ে মানে এতবার টয়লেটে গেছি আর আসছি, মানে স্টিল এই যে 4-5 মিনিট দেরি হলো, স্টিল আমি একটু ঘুরে আসলাম প্রকৃতির ঘর থেকে, যার কারণে একটু 4-5 মিনিট বা 3-4 মিনিট দেরি হইল আর কি। তো যার কারণে মানে আমার গ্রুপের ক্লাসও আমি নিই নাই, কিন্তু আপনাদের ক্লাসটা আমি নিতে আসছি। জানি না কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো, খুব রিস্কি হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকাটা, বুঝছো, খুবই রিস্কি হয়ে যাচ্ছে। তো যাক শুরু করি, আল্লাহ ভরসা। কিছুক্ষণ একটু না হয় স্ফিংটারের উপরে ভরসা করে দাঁড়িয়ে থাকলাম। বহিস্থ স্ফিংটারটার কন্ট্রোল যেহেতু আমাদের নিজেদের হাতে, ইন্টারনাল স্ফিংটারটা তো আমরা কিছু করতে পারি না, বহিস্থ স্ফিংটারটা আমাদের একেবারেই নিজেদের হাতে, একেবারেই নিজেদের হাতে। ভাত খেয়ে চলে আসলাম। জাহিদ হাসান শুভ, না 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 ক্লাস হয়, জীববিজ্ঞান পড়লে আমি নিজেকে অসুস্থ মনে করি, এটা কি আমার দুর্বলতা? না ভাইয়া, ভাইয়া আদাব, অসংখ্য ধন্যবাদ আমাদের। আচ্ছা আচ্ছা চিন্ময়, না 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 আমি ফুল ক্লাসে নেব, টেনশন করিস না ভাইয়া। ঠিক আছে আমরা শুরু করি। হ্যাঁ চিন্ময়, একটু লাইটিং টাইটিং সব ঠিক আছে কিনা দেখতো ভাই। আমি তো তোর পরামর্শে যে ম্যাশ রাউটার কিনে মোটামুটি লাইন আজকে ঝামেলা করার কথা না। লাইন আজকে ভালো থাকার কথা, বাকিটুক উপরওয়ালার উপরে ছেড়ে দিলাম, দেখা যাক কি হয়। মোটা গালিতে লিখি তাহলে মানে দেখতে সমস্যা হবে। আজকের মূল টপিক হচ্ছে পরিপাক এবং শোষণ। ঠিক আছে, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন শুরু করা যাক। তাহলে আজকে আমাদের পড়ানোর টপিকস হচ্ছে ডাইজেশন
অ্যান্ড অ্যাবজর্পশন, দুইটা টপিক আছে। হ্যাঁ, অনেকে কিন্তু অ্যাবজর্পশন বানানটা ভুল লেখে, ইভেন আমি নিজেও ভুল লিখি। অ্যাবজর্পশন, এবার মনে হয় ঠিক লিখেছি। দেখো, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন আজকের টপিক, এই দুটা আজকের মানে অধ্যায়ের নামের টপিক আর কি। এই অধ্যায়টা যে নামে সেই টপিকটা। তো আশা করি আজকে ক্লাসের পরে তোমাদের অনেক কিছু নতুন করে জানা হবে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আমিও কষ্ট করে ক্লাস নেব, তোমরাও কষ্ট করে শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, ঠিক আছে? তো তোমরা যদি একটু জাস্ট বড় হেডিংয়ে খেয়াল করো, যদি খুব বড় হেডিংয়ে বলি যে ধরো এইটা হচ্ছে আমাদের খাদ্যনালী, সাপোজ এটা হচ্ছে আমাদের খাবারের নলটা এত সুন্দর থাকে না, খাবারের নলটা মনে করো এরকম পেঁচানো পোচানো হয়, তাই না? এটা মনে করো আমাদের খাদ্যনালী, ঠিক আছে? আর এইটা মনে করে নাও রক্তনালী, সাপোজ এটা হচ্ছে আমাদের রক্তনালী। ইন্টারেস্টিং পার্টটা দেখো, আমরা যে খাবারটা খাই আমরা তো সবই একদম গুগ্রাসে গিলে ফেলি, তাই না? মনে করো আমরা খাইলাম, খাবারটা এর মধ্যে ঢুকলো, মনে করো আমরা খাবারটা খাইছি, খাবারটা আমাদের খাদ্যনালীতে আসছে। তোমরা তো জানো যে খাদ্যনালীতে কি করা হয়, এই খাবারটাকে একদম ভেঙে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো করা হয়। তাহলে এই খাবারটাকে আগে ভেঙে কি করব আমরা, গুঁড়ো গুঁড়ো করবো, তাই না? ভেঙে গুঁড়ো গুঁড়ো করব। এই যে খাবারটা খাদ্যনালীতে ভেঙে আমরা গুঁড়ো গুঁড়ো করব, এর নামই কি? ডাইজেশন বা পরিপাক। ক্লিয়ার? এখন দেখো, তাহলে এই ঘটনাটার নাম হচ্ছে ডাইজেশন বা পরিপাক। ক্লিয়ার? তাহলে একটা বড় খাবারের দলাকে ভেঙে টুকরো টুকরো করার নাম হচ্ছে পরিপাক। আর এই পরিপাকৃত খাদ্য রক্তে পৌঁছানোকে বলা হয় শোষণ। রক্তে পৌঁছানোকে কি বলা হয়? শোষণ। তাহলে এটার নাম হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন। তাহলে বিষয়টা পরিষ্কার যে খাদ্যনালী থেকে পরিপাকৃত খাদ্য রক্তনালীতে পৌঁছানোকে কি বলা হয়? শোষণ। তাহলে এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের রক্তনালী। তাহলে খাদ্যনালী থেকে রক্তনালীতে নিয়ে যাওয়ার নামই হচ্ছে অ্যাবজর্পশন। আশা করি এতটুকু পরিষ্কার। এখন তোমরা যদি একটু খেয়াল করো, আমরা যে খাবারগুলো খাই, খেয়াল করো আমরা যে খাবারগুলো খাই এর মধ্যে আমরা খাই হলো শর্করা, আমিষ, স্নেহ, পানি, ভিটামিন, খনিজ লবণ। সংক্ষেপে লিখলাম পানি, ভিটামিন এবং মিনারেলস, খনিজ লবণ, তাই না? তার মধ্যে দেখো এই কয়টা খাবারের পরিপাকের প্রয়োজন হয় না, কারণ এগুলো খাবারের সরল ফর্ম, এগুলো সরাসরি রক্তে চলে যেতে পারে, খাদ্যনালী থেকে সরাসরি রক্তনালীতে চলে যেতে পারে। সো এদের খাবারের পরিপাকের প্রয়োজন হয় না। পরিপাকের প্রয়োজন হয় এগুলা, শর্করা, আমিষ, স্নেহ। সাধারণত আমরা শর্করাগুলা খাই হয় বহু শর্করা ফর্মে অথবা দ্বিশর্করা ফর্মে, মানে বহু শর্করা অথবা দ্বিশর্করা। যদি কোনোটা এক শর্করা ফর্মে খাই তাহলে তার কোনো টেনশন নাই। তাহলে কি হয়, বহু শর্করা দ্বিশর্করাগুলো সরাসরি এক শর্করা হয়, এক শর্করা হয়। আমিষগুলা ভেঙে সাধারণত কি হয়, অ্যামাইনো অ্যাসিড হয়, অ্যামিনো অ্যাসিড হয়। আমিষ ভেঙে কি হয়, সাধারণত অ্যামাইনো অ্যাসিড হয়। বড় হেডিংয়ে বলছি। স্নেহ ভেঙে কি হয়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তাহলে দেখো ভাইয়া, আমি যে খাবারের কথাগুলো বলছি, এই যে খাবারগুলা, এগুলা হচ্ছে কেমন রূপ? এগুলা হচ্ছে খাবারের জটিল রূপ, তাই না? এগুলা হচ্ছে খাবারের জটিল ফর্ম। এগুলো বড় বড় দানা, এগুলো পানিতে গলবে না, অদ্রবণীয়, এবং এগুলাকে রক্তে নেওয়া যাবে না, এরা অশোষণযোগ্য, অশোষণযোগ্য। তাহলে এই যে খাবারের জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য রূপটাকে তুমি কি করছো,
এক শর্করাটাকে তুমি রক্তে নিতে পারবা, বুঝলা? তাহলে এগুলো হচ্ছে খাবারের কি? এগুলো হচ্ছে খাবারের সরল রূপ, এগুলো হচ্ছে খাবারের কি? দ্রবণীয় রূপ, এগুলাই হচ্ছে শোষণযোগ্য রূপ। তাহলে তুমি কি করতেছো? এই কাজটা করতেছো কিসের মাধ্যমে বলো তো ভাইয়া? এনজাইমের মাধ্যমে। কিসের মাধ্যমে? এনজাইমের মাধ্যমে। এনজাইমের মাধ্যমে। তাহলে আমরা কি বলতে পারি যে আসলে পরিপাক জিনিসটা কি? পরিপাক জিনিসটা হচ্ছে এইটাই, আমি যা লিখেছি এটাই হলো পরিপাক। ডাইজেশন। ডাইজেশন মানে কি? তাহলে কি দাঁড়াইলো? ডাইজেশন মানে দাঁড়াইলো যে এনজাইমের সাহায্যে, কিছু হরমোনেরও ভূমিকা আছে, এনজাইম এবং হরমোন আছে কিছু। এনজাইম এবং হরমোনের সাহায্যে এই যে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্যবস্তুকে যথাক্রমে সরল, দ্রবণীয় এবং শোষণযোগ্য করার নামই হচ্ছে পরিপাক। আর এই পরিপাকৃত খাদ্যকে রক্তে নেওয়ার নামই হচ্ছে কি? এদেরকে রক্তে নেওয়ার নামই হচ্ছে কি? শোষণ। এদেরকে রক্তে নেওয়ার নামই হচ্ছে কি? শোষণ। তাহলে এটার নাম হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। আশা করি পরিষ্কার, এতটুকু সবাই জানো, তাও আমি একটু বললাম। অ্যাবজর্পশন বা শোষণ, ঠিক আছে? পরিষ্কার ভাইয়া? তাহলে প্রথমে আমরা পরিপাকের সংজ্ঞা দিলাম। কি সংজ্ঞা দিলাম? যে এনজাইমের সাহায্যে জটিল জিনিসকে সরল করা, অথবা অদ্রবণীয়কে দ্রবণীয় করা, অথবা অশোষণযোগ্যকে শোষণযোগ্য করা। এটা শোষণযোগ্য, এটা রক্তে যাবে। বাট এই খাবারগুলো, একটা ভাতের দলা সরাসরি রক্তে যেয়ে লাভটা কি? রক্তের মাধ্যমে তো খাবারটা কোথায় পৌঁছাবে? রক্তের মাধ্যমে খাবারটা কোথায় পৌঁছাবে? কোষের কাছে। তো কোষে কি একটা বড় ভাতের দানা কি কোষের মধ্যে ঢুকতে পারবে? কোষ তো একটা আণুবীক্ষণিক জিনিস, তার মধ্যে একটা ভাতের দানা ঢুকবে না নিশ্চয়, যার কারণে লাভ নাই। এই কারণে এই খাবারগুলো রক্তে সরাসরি পৌঁছায় না, অশোষণযোগ্য। ক্লিয়ার? তাহলে জটিল জিনিসকে সরল করা, অদ্রবণীয় জিনিসকে দ্রবণীয় করা, অশোষণযোগ্য জিনিসকে শোষণযোগ্য করা, শোষণযোগ্য করা। ঠিক আছে? কিসের সাহায্যে? এনজাইম এবং হরমোনের সাহায্যে। এখানে হরমোন কথাটা যোগ করতে পারো, এনজাইম তো লাগেই, সাথে কি লাগে? হরমোনেরও একটা প্রভাব আছে, হরমোনেরও একটা প্রভাব আছে। পড়াশোনা করতে মনে চায় না, খালি ঘুম আসে, একটু মোটিভেশন দেন ভাইয়া। কোনো মোটিভেশন লাগবে না, যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন তুমি এমনিই পড়াশোনা করবা। পড়াশোনা এমন একটা জিনিস যেটা আসলে মোটিভেশন দেওয়া হয় না। পৃথিবীতে যারা ভালো ভালো জায়গায় চান্স পাইছে, আজকে তোমাদেরকে যারা পড়াচ্ছে, তারা কেউই মোটিভেশন পায়নি। সবাই নিজেরাই নিজেদেরকে মোটিভেশন দিয়েছে। সেলফ মোটিভেশন বেস্ট মোটিভেশন। মোটিভেশনের কিছু নাই, তোমাকে পড়তে হবে, এটাই মোটিভেশন। কারণ পড়তে তো হবেই, না পড়লে তুমি করবা কি? তোমার যদি এরকম অপশান থাকে যে তুমি পড়াশোনা করার দরকার নাই, বাপ দাদার অনেক আছে, তোমার দুবাইয়ে অনেক মনে করো জায়গা জমি কেনা আছে, ওইখানে তুমি রেস্তোরাঁ করবা, দিয়ে তুমি বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য করবা, তাহলে আর কিছু পড়াশোনা করার দরকার নাই, তুমি ব্যবসা বাণিজ্য করো। আর যদি তোমার অপশান না থাকে, তোমাকে পড়তেই হবে, তাহলে ভালো করেই পড়তে হবে, উপায় তো নাই। আর এটাও তো ঠিক যে সবাই পড়াশোনা করবে না। এই যে তোমরা যারা ক্লাস করতেছো, এই 70-72 জন, 80 জন, 100 জন যাই ক্লাস করতেছো, প্রথম দিন ক্লাস করেছো 200 থেকে 300 জন, বাকিরা ক্লাস করেনি, পরে হয়তো রেকর্ডেড দেখে নিবে। তো যারা রেগুলার ক্লাস করে আর যে রেগুলার ক্লাস করে না, দুজনের কি মান এক হবে? ডেফিনেটলি হবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তো দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে না দেয়ালে যখন, তখন দেখবে যে আর মোটিভেশন লাগবে না, তখন তুমি খুঁজবা যে কোথায় খুব সুন্দরভাবে সব কিছু গুছানো আছে, একটু পড়বো, কিন্তু তখন আর তোমার সময় থাকবে না। দুঃখ এখানেই। আসো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যে 6 ধরনের খাবার খাই, শর্করা, আমিষ, স্নেহ, পানি, ভিটামিন, খনিজ লবণ, এর মধ্যে পানি, ভিটামিন, খনিজ লবণ এগুলো ডাইরেক্ট ব্লাডে চলে যায়, এগুলো পরিপাকের দরকার হয় না, এগুলো খাদ্যনালী থেকে ডাইরেক্ট ব্লাডে চলে যায়, আর এগুলো পরিপাকের দরকার হয়।
এগুলো এনজাইম এবং হরমোনের সাহায্যে ভেঙে সরল হয়, এটার নামই পরিপাক। শেষ। এখন আমরা একটা একটা করে পরিপাক করব। প্রথমে আসো শর্করা পরিপাক। প্রথমে আসো শর্করা পরিপাক। দায়বদ্ধতা একটা ভিন্ন জিনিস না, এটা তো সকলের থাকে না, তাই না? কমিটমেন্ট খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সবাই রাখতে পারে না। তো তোমার আজকের কমিটমেন্ট কি? তোমার কমিটমেন্ট, তুমি স্টুডেন্ট ইন্টারমিডিয়েটের মতো একটা গুরুত্বপূর্ণ সময়ে তুমি অবস্থান করছো। এই সময়ে তুমি নিজের কাছে কমিটেড থাকবা যে না, যত যেরকমই যাই ঘটুক না কেন, যত রকমই নষ্ট হওয়ার প্রলোভন থাকুক না কেন, আমি এই 1-2টা বছর সুন্দর করে পড়াশোনা করব। কারণ এটা দিয়ে আমি হয়তো আমার জীবন একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু এই স্টেপটা ভালো করলে হয়তো যেটা মানে আমাদের ভবিষ্যৎ জীবনের যে শুরুটা আমাদের সুন্দর হবে। তো এই সুন্দর একটা শুরুর জন্য এই সময় তোমাকে নিজের প্রতি নিজেকেই কি থাকতে হবে? কমিটেড থাকতে হবে। হ্যাঁ, আর পড়াশোনা করতে থাকো। পড়াশোনা করলে দেখবে এমনিতেই মোটিভেশন চলে আসবে। পড়তে থাকো রেগুলার, একটা কাজ জোর করে কিছুদিন করতে থাকো, দেখবা মোটামুটি 6-7 দিন এমনি করতে থাকো, দেখবা একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। তো প্রথমে আসো শর্করা পরিপাক। একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে আমাদের এনজাইম লাগবে, তাই না? তাহলে এনজাইম থাকে কার মধ্যে? এনজাইম থাকে রসের মধ্যে। রস, জুস। এখন জুস কোথায় কোথায় থাকে? আমরা যদি মুখ থেকে চিন্তা করি, মুখের মধ্যে তো জুস আছে, অন্ননালীতে জুস নাই। এরপরে পাকস্থলীতেও জুস আছে, ডিউডেনামেও জুস আছে, ক্ষুদ্রান্তেও জুস আছে। তাহলে মূলত শুধু অন্ননালী বাদ দিয়া পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত এর মধ্যেই খাদ্য পরিপাক হয়, বৃহদান্ত্রে পরিপাক হয় না। ঠিক আছে, বৃহদান্ত্রে পরিপাক হবে না। তাহলে মুখ থেকে আরম্ভ করে ক্ষুদ্রান্ত পর্যন্ত পরিপাক হবে, শুধু কোনটা বাদ দিয়ে? অন্ননালী বাদ দিয়ে। তাহলে বড় হেডিংয়ে রস কয় জায়গায় পাচ্ছ? মুখের রস যেটাকে বলছো স্যালাইভারি জুস, পাকস্থলীর রস যেটাকে বলছো গ্যাস্ট্রিক জুস, ডিউডেনামে এসে পড়বে কি? প্যানক্রিয়াটিক জুস, এবং বাইলেরও পরোক্ষ ভূমিকা আছে। বাইলে যদিও এনজাইম থাকে না, তাহলে প্যানক্রিয়াটিক জুস। আর ক্ষুদ্রান্তে কি আছে? আন্ত্রিক জুস বা ইন্টেস্টিনাল জুস, যেটাকে আমরা বলি ঝাক্কাস, অ্যান্টারিকাস। ঝাক্কাস না, সাক্কাস। তো যাই হোক আর কি। তাহলে এই হচ্ছে রস, মোট 4টা রস। তোমাকে বেশি কিছু পড়তে হবে না, কিন্তু মুখের রসের এনজাইমের নাম পড়তে হবে, পাকস্থলীর রসের এনজাইমের নাম পড়তে হবে, ডিউডেনামের রসের এনজাইমের নাম পড়তে হবে, আর আন্ত্রিক রসের এনজাইমের নাম পড়তে হবে। 4 রস, শেষ। তাহলে আসো আমরা শুরু করতেছি ভাই। প্রথমে আসো আমরা মুখ থেকে শুরু করি। ধরো মুখের মধ্যে 1 নাম্বার, আমরা মুখের মধ্যে আমরা কিন্তু শর্করা পরিপাক করছি। আমি যদি খুব বড় হেডিংয়ে লিখি আর কি, আচ্ছা আমরা পুরোটা একদম আমরা ভাষার মাসে পুরোটাই ইংলিশে লিখব। মাউথ ক্যাভিটি, মুখগহ্বর। এর মধ্যে কি হচ্ছে দেখো, আমরা একটু সুন্দর করে লিখি। এর মধ্যে কি হচ্ছে? এর মধ্যে যেটা হয়, আমরা যে খাবারগুলো খাই, শর্করা আমরা কি খাই? তোমরা আগে এটা একটু সিনারিওটা চিন্তা করো। আমরা কিন্তু শর্করা হিসাবে যেগুলো খাই, সাধারণত ভাত খাই, রুটি খাই, আলু খাই, বিস্কিট খাই, পাউরুটি খাই। মানে বিশেষ করে ভাত, রুটি, আলু, এটা হচ্ছে আমাদের মেজর পোর্শন কার্বোহাইড্রেটের। এছাড়া আমরা কিছু ফলমূল খাই, যেগুলোর মাধ্যমে ফাইবার জাতীয় কিছু জিনিসপত্র আছে, মানে আসে আর কি, র্যাফেজ জাতীয়, যেগুলোকে আমরা বলি সেলুলোজ। তো যাই হোক, তাহলে বড় হেডিংয়ে যদি বলি, তাহলে ভাত, রুটি, আলু এগুলোতে আসলে কি থাকে? এগুলোতে থাকে হচ্ছে বহু শর্করা। নাম কি? স্টার্চ। এই চ্যাপ্টারটা ভালো পড়ার জন্য তোমাকে ফার্স্ট পেপারের কোষ রসায়নের জ্ঞান থাকতে হবে। তাহলে দেখো আমরা স্টার্চ অথবা গ্লাইকোজেনও থাকতে পারে। তাহলে স্টার্চ মুখের মধ্যে কি হয় দেখো, স্টার্চ এবং গ্লাইকোজেন। গ্লাইকোজেন না লিখলেও হবে, আমরা সরাসরি হয়তো গ্লাইকোজেন ওইভাবে খাই না। স্টার্চ এবং গ্লাইকোজেন এই মুখের মধ্যে এটা ভেঙে যায়। তাহলে এখানে এনজাইম লাগবে না?
মুখের মধ্যে তুমি ভাঙবা, তাহলে এনজাইম লাগবে না? ডেফিনেটলি লাগবে। তাহলে এইখানে এনজাইমের নাম কি? এখানে এনজাইমের নাম হচ্ছে লালা রসে কি থাকে? টায়ালিন। তাহলে কি থাকে এখানে? টায়ালিন। টায়ালিন। টায়ালিনের আরেকটা নামই কি? স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিনের আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিন থাকে। এখন তুমি বলতে পারো যে টায়ালিন কোত্থেকে আসলো স্যার? কেন স্যার টায়ালিন কোত্থেকে আসলো? মানে টায়ালিন তো স্যালাইভাতেই আছে। স্যালাইভারি জুস, আমি খুব সুন্দর করে লিখলাম, স্যালাইভারি জু আইস। জু আইস স্যালাইভারি জুসের মধ্যে। তোমাকে বলতে পারি ভাইয়া স্যালাইভারি জুস কোত্থেকে আসলো? কেন ভাই? 3 জোড়া লালা গ্রন্থি আছে না, স্যালাইভারি গ্ল্যান্ড আছে না, স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে দেখো মুখের মধ্যে কি ঘটনা ঘটতেছে। মুখের মধ্যে যেটা ঘটতেছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভারি জুস আসতেছে, আর এই স্যালাইভারি জুসের মধ্যে থাকতেছে টায়ালিন। আর এই টায়ালিন দায়িত্ব নিয়ে এই স্টার্চ গ্লাইকোজেন এই বহু শর্করাগুলোকে ভেঙে কি করে? দ্বিশর্করা মল্টোজে পরিণত করে। মল্টোজ। দেখো এটা কিন্তু রাসায়নিক পরিপাক। আমাদের মুখের মধ্যে খাবার নিয়ে যদি আমরা চাবাই বেশি করে, তুমি ধরো ভাত মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ ধরে চাবানোর পরে তারপরে গিললা, তাহলে কিন্তু অটোমেটিক কিছু ভাত ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, টুকরা টুকরা হবে, মল্টোজ হবে। একটা খ নম্বরের প্রশ্ন আসে, রুটি চাবাইলে মিষ্টি লাগে কেন? দেখো রুটিতে কি থাকে? স্টার্চ। এটা তো নন সুগার, মিষ্টি না। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলো কি? নন সুগার, অমিষ্টি। কিন্তু মল্টোজ কি? সুগার। সুতরাং স্টার্চ ভেঙে যখন মল্টোজ হবে, তার মানে কি হচ্ছে? নন সুগার ভেঙে সুগার হচ্ছে। তাহলে রুটি চাবাইলে মিষ্টি লাগবে না? মিষ্টি লাগবে। এটা খ নাম্বারের প্রশ্নে আসে যে রুটি চাবাইলে মিষ্টি লাগে কেন? তোমরা বলবা রুটিতে কি থাকে? স্টার্চ থাকে। রুটিতে কি থাকে? স্টার্চ। স্টার্চ ভেঙে কি হয়? মল্টোজ হয়। এটা মেকানিক্যাল ডাইজেশন। তুমি কি করতেছো? দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে পরিপাক করতেছো। এটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন। তাহলে স্টার্চ ভেঙে মল্টোজ করতেছো, তার মানে কি? তুমি একটা নন সুগারকে সুগারে পরিণত করতেছো। তাহলে সুগার মানে মিষ্টি, তাহলে মিষ্টি লাগবে। এই জন্য রুটি চাবাইলে কি লাগে? মিষ্টি লাগে। ব্যাপারটা কি পরিষ্কার? জাপানিজরা এই নিয়মগুলো ভালো মানে, এই জন্য ওদের আয়ু একটু বেশি হয়। আয়ু যেমনই হোক মানে সুস্থ থাকে আর কি। অনেক সময় মানে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় যদি পড়াই, আমি তোমাদেরকে শিখাবো যে আয়ুটাও নিজের কন্ট্রোলে। মানে আমাদের আয়ুটা নির্দিষ্ট, বাট ওই নির্দিষ্ট আয়ু দিয়ে আমি, মানে ব্যাপারটা এরকম যে তোমাকে আমি ধরো 500 কোটি টাকা দিলাম। ধরো তুমি সাকিব আল হাসান হয়ে গেছো, তোমার হাতে 500 কোটি টাকা আছে বা 1000 কোটি টাকা আছে। এখন তুমি এই 1000 কোটি টাকা এক জীবনে শেষ করে দিবা নাকি 2 জীবনে শেষ করবা, তোমার ব্যাপার। কিংবা সিম্পলি চিন্তা করো, তোমার কাছে আমি 10,000 টাকা দিলাম। এখন একটা গরিব মানুষের কাছে 10,000 টাকা দেওয়া মানে সে ওই টাকাটা 2 মাস বা 3 মাসে খরচ করবে, যার ইনকাম 3,000 4,000। আর একটা বড় লোকের ছেলে বা মেয়েকে দিলে ও হয়তো 1 ঘন্টাতেই খরচ করে ফেলবে। তো আল্লাহ তোমাকে টাকা দিছে 10,000। এখন এই 10,000 টাকাটা তুমি কয়দিনে খরচ করতেছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে আয়ুটা নির্দিষ্ট। হয়তো তোমাকে দিয়েছে 70 বছরের আয়ু, মানে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ আয়ু দিয়েছে। এখন এটা তুমি কতদিন ধরে খরচ করবে, এটা তোমার ব্যাপার। আমি তোমাকে শেখাবো পঞ্চম অধ্যায়ে। তো যাই হোক, তাহলে রুটি চাবাইলে মিষ্টি লাগে কেন? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, খ নাম্বারের প্রশ্ন। তাহলে পরীক্ষায় এটাও আসে যে স্যালাইভারি জুসে কি থাকে? টায়ালিন থাকে। টায়ালিনের আরেকটা নাম কি? স্যালাইভারি অ্যামাইলেজ। এটারই আরেকটা নাম হচ্ছে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিনের আরেকটা নাম কি? টায়ালিন বা এটারই আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিনের আরেকটা নাম কি তাহলে? স্যালাইভারি অ্যামাইলেজ।
ঠিক আছে, ওকে। ইভেন মুখের মধ্যে খাবারটা খুব সামান্য যদিও হয়, কিছু মল্টোজ ভেঙে, সামান্য যদিও এখানে খুব অল্প পরিমাণ, সামান্য মল্টোজ ভেঙে যায়। তোমরা জানো যে মল্টোজ একটা দ্বিশর্করা, তোমরা যদি পড়ে থাকো মল্টোজ কি দিয়ে লিঙ্কেজ হয়, আলফা ডি গ্লুকোজ, আলফা 1,4 মানে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। তার মানে মল্টোজ করতে কি লাগে, দুইটা আলফা ডি গ্লুকোজ লাগে, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড হয়, 1,4 লিঙ্কেজ, আলফা 1,4। যাই হোক, তাহলে মল্টোজ ভাঙলে কি পাওয়া যাবে, দুইটা গ্লুকোজ। তাহলে আমি আর আলফা টালফাতে গেলাম না, ডাইরেক্ট লিখে দিলাম যে মল্টোজ ভাঙলে কি হয়, 2 অণু গ্লুকোজ হয়, শেষ। এটা হচ্ছে মুখের মধ্যে পরিপাক। যদি এটা খুব সামান্য হয় তাহলে এখানে এনজাইমের নাম কি হবে, এখানে এনজাইমের নাম হবে মল্টেজ। এনজাইমের নাম কি হবে, মল্টেজ। ওসকে ভাঙবে এজ, না এজ না, এনজাইমের নামে শেষে এজ থাকে। তাহলে স্যালাইভারি জুসে আরেকটা এনজাইম থাকে যার নাম হচ্ছে মল্টেজ, শেষ। মুখে কিন্তু কাহিনী খতম, পরিষ্কার, মুখের কাহিনী খতম। এবার একটু নিচে নামো, মুখ থেকে একটু নিচে নামো, মুখের কাহিনী খতম। এবার মুখ থেকে নিচে নামলে কি পাওয়া যায়, অন্ননালী। তাহলে অন্ননালীতে তো কোনো পরিপাক হবে না ভাইয়া, অন্ননালীতে কি নাই, অন্ননালীতে কোনো কি হবে না। অন্ননালী বলতে ইউসোফেগাস, ইউসোফেগাস। তাহলে ইউসোফেগাসে কি হয় না, কোনো ডাইজেশন হয় না, নো ডাইজেশন অকার, কোনো পরিপাক হবে না। জাস্ট খাবারটা পেরিস্টালসিস প্রক্রিয়ায়, পেরিস্টালসিস মানে জানো তো যে অনৈচ্ছিক পেশির ক্রমসংকোচন, ক্রমসংকোচন, ক্রমসংকোচন। তোমরা পেস্ট চাপো না, পেস্ট চেপে কি করো, পেস্ট বের করো না, ঠিক তেমনি পেস্টের যে বোতলটা বা পেস্টের যে কোটাটা মনে করো, ওই রকম হচ্ছে আমাদের পরিপাক নল বা পুরা নলটায়, নলের মধ্যে কি হয়, এরকম পেরিস্টালসিস হয়। তাহলে খাবারটা আস্তে আস্তে নিচে নামে। তো যাই হোক, তাহলে পেরিস্টালসিস কি, এটাও তো আসে, ক্রমসংকোচন, ঐচ্ছিক পেশির অনৈচ্ছিক পেশির ক্রমসংকোচন, অন্ননালীতে অনৈচ্ছিক পেশির ক্রমসংকোচন। তাহলে আসো ইউসোফেগাস গেল, এবার আসো 3 নাম্বার স্টেপ কি বলো তো। তাহলে খাবার এবার চলে আসলো পাকস্থলীতে। পাকস্থলী মানে হচ্ছে স্টোমাক। দেখো শর্করা কিন্তু পাকস্থলীতে পরিপাক হয় না, এজন্য আমরা বলি, যেমন ধরো শর্করা পাকস্থলীতে পরিপাক হয় না, এজন্য পাকস্থলীতে শর্করা বেশিক্ষণ থাকেও না। তুমি খাবার খাইলা, মুখের মধ্যে যা হইলো, পাকস্থলী থেকে সরাসরি চলে আসবে ডিউডেনামে, পাকস্থলীতে বেশিক্ষণ থাকে না। এজন্য যখন দূরে কোথাও যাবা, যে দীর্ঘক্ষণ যাতে ক্ষুধা না লাগে, তখন কিন্তু শর্করা জাতীয় খাবার খেয়ে যাবা না, তাহলে খাবারটা বেশিক্ষণ থাকবে না পাকস্থলীতে, একটু পরে তোমার আবার ক্ষুধা লাগবে। তাহলে শর্করা জাতীয় পরিপাক, খাবারের পরিপাক স্টোমাকে হয় না, তাহলে সরাসরি কোথায় চলে আসবো, ক্ষুদ্রান্তে। তাহলে ক্ষুদ্রান্তের প্রথম অংশ হচ্ছে ডিউডেনাম। আমরা একটু পুরা ক্ষুদ্রান্ত অ্যাজ এ হোল একবার বলবো, আর ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে আর একবার বলবো। কারণ কি, কারণ ডিউডেনামে রস আসে, তোমরা জানো যে ডিউডেনামে কি রস আসে, তোমরা সকলে জানো যে ডিউডেনামে অগ্নাশয় রস আসে। সুতরাং ডিউডেনামকে আমরা একটু আলাদা এমফ্যাসিস দিব, ডিওডেনাম, ডিউডেনাম একই ঘটনা, এই ডিউডেনামেও কি ঘটনা, একই ঘটনা, সেম ঘটনা। আমি যদি লিখি তাহলে, যদি মুখের মধ্যে তো আর সব তুমি ভেঙে গ্লুকোজ করতে পারো নি, মুখের মধ্যে এরকম আরও বহু শর্করা থেকে যাবে, বহু ভাত থেকে যাবে, বহু রুটি থেকে যাবে, বহু আলু থেকে যাবে, যেগুলো মুখের মধ্যে সব কি হয় নাই, মল্টোজ হয় নাই। আবার সব মল্টোজের সব কি হয় নাই, গ্লুকোজও হয় নাই। তাহলে বহু থেকে গেছে। তাহলে যেগুলো থেকে গেল অবশিষ্ট স্টার্চ বা বেশিরভাগ স্টার্চই অথবা গ্লাইকোজেন, এরা কি হবে, এরা খুব সুন্দরভাবে এখানে এসে মল্টোজে পরিণত হবে। ডেফিনেটলি এখানে আর কোনো যান্ত্রিক পরিপাক নাই, এখানে সরাসরি রাসায়নিক পরিপাক। এবং এখানে যে এনজাইম সেটার নামও কিন্তু অ্যামাইলেজ। তাহলে সেটার নাম কি, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। নাম কি, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এটাও অ্যামাইলেজ, ওটা ছিল স্যালাইভাতে, তাই নাম স্যালাইভারি অ্যামাইলেজ, আর এটা প্যানক্রিয়াসের রসে। তাহলে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কোথা থেকে আসবে, প্যানক্রিয়াটিক জুস থেকে, প্যানক্রিয়াটিক জুয়াইস,
প্যানক্রিয়াটিক জুস কোত্থেকে আসবে? প্যানক্রিয়াস থেকে। তাহলে প্যানক্রিয়াটিক জুস কোত্থেকে আসবে? প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস। তাহলে দেখো পড়াটা কিন্তু খুবই সোজা। তুমি কিন্তু জাস্ট স্টার্চকে মল্টোজ করছো, ওইখানেও তাই স্টার্চ আর গ্লাইকোজেনকে কি করছো? মল্টোজ করছো। ওখানে স্যালাইভারি অ্যামাইলেজ ছিল, তাই নাম স্যালাইভারি অ্যামাইলেজ। আর এখানে কি ছিল? প্যানক্রিয়াসের অ্যামাইলেজ, তাই নাম প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। সিম্পল। আর মল্টোজ কি হবে? এখানে বেশিরভাগ মল্টোজ এখানে ভেঙে যাবে, ভেঙে কি হবে? 2 অণু গ্লুকোজ। 2 অণু কি হবে? গ্লুকোজে পরিণত হবে। শেষ। অবশ্যই। তাহলে এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম হবে মল্টেজ। মল্টেজ। ভাবতেছো কোত্থেকে আসবে? এটাও প্যানক্রিয়াটিক জুস থেকে আসবে। শেষ। এই জন্য ভাত যদি তুমি একটু মুখের মধ্যে বেশিক্ষণ চাবাও, মানুষের দীর্ঘায়ুর এটা একটা রহস্য। চাবিয়ে চাবিয়ে খাওয়া, এটা নবীজির একটা সুন্নত ছিল। আমি যেটা খুব বেশি পালন করতে পারি না। আমি নিজেই দৌড়ের উপরে থাকি, তো যখন খাইতে বসি কোনো রকমে খেয়ে দিয়ে দৌড়, তো আসলে হয়ে ওঠে না। সুস্থ জীবনধারায় খাওয়াটা একটা বিশাল ব্যাপার, তাই না? খাওয়াটা একটা বিশাল ব্যাপার, কারণ তুমি যা খাচ্ছ তুমি তো তাই না? একটা কথা আছে না, আমরা যা খাই আমরা তাই। কারণ শরীর তো মনের উপরে একটা প্রভাব বিস্তার করে, তাই না? এই যে আমি গত 2 দিন অসুস্থ থাকলাম, তাহলে আমার শরীরটা খারাপ করলো, এটা তো আমার মনের উপর একটা প্রভাব বিস্তার করেছে, নাকি করে নাই? ডেফিনেটলি করবে। সুতরাং মনকে প্রফুল্ল রাখতে গেলে শরীরটাকে ঠিক রাখাটা খুব জরুরি। এই জন্য ধর্মে বলা হয় যে ধর্মেরই হও, মানে বিলো 40 ইয়ার্স, 40 বছরের নিচে সব কিছু করে ফেলতে হয়। কারণ এর মধ্যে কি থাকে? শরীরের স্ট্যামিনা ভালো থাকে, সব কিছু ভালো থাকে। কারণ এরপরে তো আস্তে আস্তে শরীরে মানে ভিঙ্গার ধরা শুরু হয়, রোগ শোক বিভিন্ন রকমের হইতে শুরু করে। সো মেশিনটা আর ভালো কাজ করে না, তখন সৃষ্টিকর্তাও খুব একটা তোমাকে পছন্দ করবে না। এজন্য অল্প বয়সে এই ইয়াং বয়সগুলোতে যে কোনো রকমের স্মরণ, একটু স্মরণও আল্লাহর কাছে অনেক প্রিয়। আর সারাদিনে তুমি যদি মানে 5 বার করতেছো আমাদের ধর্ম অনুযায়ী, এটা তো এক্সক্লুসিভ। আর যদি তুমি মানে একবারও করো তাও আল্লাহ অনেক খুশি হয়। মানে তুমি যদি একটু, আমি তার মানে এটা বলতেছি না যে তুমি একবার পড়লেই হবে, মানে ব্যাপারটা এরকম যে স্মরণ করলেই তো সৃষ্টিকর্তা খুশি। আল্লাহ তো বানাইছেই কিসের কারণে? আমাদেরকে, তাকে স্মরণ করার জন্য। তো আমরা যদি একটু স্মরণ করি, ইয়াং বয়সের স্মরণটা খুব পছন্দ করে আল্লাহ। তাহলে এই গেল। এখন চলে আসো, এখন আমি পুরা ক্ষুদ্রান্তের কথা বলছি, অ্যাজ এ হোল পুরা ক্ষুদ্রান্তের কথা বলছি, অ্যাজ এ হোল পুরা ক্ষুদ্রান্তের কথা বলছি, অ্যাজ এ হোল পুরা ক্ষুদ্রান্ত। মানে ধরো স্মল ইন্টেস্টাইন, ডিউডেনামও কিন্তু স্মল ইন্টেস্টাইনের পার্ট ছিল, বাট আমি এখানে স্মল ইন্টেস্টাইন বলতেছি, ক্ষুদ্র অন্ত্র, স্মল ইন্টেস্টাইন বলতেছি। মানে এখানে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম তিনটাই, মেইনলি ডিউডেনাম এবং জেজুনাম। কি হয় এখানে দেখো, বা বলতে পারো ক্ষুদ্রান্তের বাকি অংশে কি ঘটনা ঘটতেছে, ডিউডেনাম পরবর্তী অংশে কি ঘটনাটা ঘটতেছে। দেখো আমরা কিন্তু এটা পড়েছি, কি পড়েছি? যে যত রকমের স্টার্চ আছে, এখানে আর গ্লাইকোজেন বইয়ে লেখা নাই, যত রকমের স্টার্চ আছে সেগুলো ভেঙে তো কি হবে? মল্টোজ। ডেফিনেটলি মল্টোজ হবে, এবং মল্টোজ ভেঙে কি হবে? গ্লুকোজ, 2 অণু গ্লুকোজ। এটা তো আমরা পারি, 2 অণু গ্লুকোজ। সো এগুলা কিন্তু আমরা পারি। স্টার্চ ভেঙে কি হবে? এখানে একটু জায়গা রাখিও তো, এখানে আমি কিছু জিনিস যোগ করব। স্টার্চ ভেঙে মল্টোজ হবে, একটু জায়গা রাখিও। হ্যাঁ, স্টার্চ ভেঙে মল্টোজ হবে, স্টার্চ ভেঙে মল্টোজ হবে, মল্টোজ ভেঙে গ্লুকোজ হবে। দেখো তো ভাই, একই কথা লিখছি না সব জায়গায়? 3 জায়গাতে একই কথা লিখছি কিনা দেখো তো। স্টার্চ ভেঙে মল্টোজ, মল্টোজ ভেঙে গ্লুকোজ। সিম্পল না? স্টার্চ ভেঙে মল্টোজ, মল্টোজ ভেঙে গ্লুকোজ, পড়া কিন্তু কিচ্ছু না। তারপরেও দেখো ডিউডেনামও কি করছি? স্টার্চ ভেঙে মল্টোজ, মল্টোজ ভেঙে গ্লুকোজ, শেষ। আচ্ছা, 2 অণু গ্লুকোজ দিতে হবে। এখানেও তাই, স্টার্চ ভেঙে মল্টোজ, মল্টোজ ভেঙে গ্লুকোজ। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এনজাইমে। এখানে যে কাজটা করেছে তাদের নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন, আর এখানে যারা কাজ করেছে তারা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তাহলে এখানে যারা কাজ করবে তারা কি অ্যামাইলেজ? এখানে যারা কাজ করবে তারা হচ্ছে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, আন্ত্রিক অ্যামাইলেজ। সরি, এখানে যারা কাজ করবে তারা হচ্ছে
ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। শেষ, ব্যাপারটা বোঝা গেছে? ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। তাহলে বলো তো ইন্টেস্টিনাল অ্যামাইলেজ কোত্থেকে আসবে? ইন্টেস্টিনাল জুস থেকে, ইন্টেস্টিনাল জুআইস। ইন্টেস্টিনাল জুইসের আরেকটা নাম কি বলো? সাক্কাস। এটা পরীক্ষাতেও আসে, সাক্কাস এন্টারিকাস। বানান ভুল হলে ঠিক করে নিও, আমি বানানে খুবই দক্ষ। সাক্কাস এন্টারিকাস বলে। তো যাই হোক, তাহলে এগুলো কোত্থেকে আসলো? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে, ক্ষুদ্রান্তের যে গ্রন্থিগুলা, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। তাহলে আমরা বলতে পারি যে একই জিনিস, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে আন্তরিক রস আসলো, আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস, রসের মধ্যে অ্যামাইলেজ। তবে এবার আমরা বলবো আন্তরিক অ্যামাইলেজ। স্টার্চকে ভেঙে মল্টোজ করলো। সেম একইভাবে এখানে কি আসবে? মল্টেজ। তাহলে মল্টেজ দিয়ে কি হবে? মল্টোজ ভেঙে 2 গ্লুকোজ হবে। শেষ। আমি তোমাকে বললাম যে তুমি সকালবেলা ভাত খেয়ে পরীক্ষার হলে গেলে, এখন তোমার পেটের মধ্যে বা তোমার পরিপাক নালীতে এই ভাতটা কিভাবে পরিপাক হচ্ছে, গ নাম্বার প্রশ্নে তুমি ব্যাখ্যা করো। তাহলে তুমি কি বলবা? তুমি বলবা যে আমি ভাত খেয়ে এসেছি, ভাতের মধ্যে কি থাকে? স্টার্চ। তাহলে এখন এই স্টার্চ আমার ভাঙবো আমি। তাহলে স্টার্চ মুখের মধ্যে কিছু ভাঙবে। আমি খুব বেশি চাবাইনি, কারণ পরীক্ষার হলে টেনশন ছিল, এজন্য মুখের মধ্যে খাবার বেশিক্ষণ ছিল না। অল্প কিছু স্টার্চ ভেঙে মুখের মধ্যে মল্টোজ হয়েছে। তখন আর গ্লাইকোজেন লিখবা না, অল্প কিছু স্টার্চ ভেঙে মল্টোজ হয়েছে, আর সামান্য কিছু মল্টোজ হয়তো এখানেই গ্লুকোজে পরিণত হয়েছে। আর বাকি বেশিরভাগ স্টার্চ এসে ভাঙছে হচ্ছে ডিউডেনামে, আর অবশিষ্টের পরেও যদি কোনো স্টার্চ থেকে থাকে সেটা এসে ভাঙছে কোথায়? ডিউডেনামের পরবর্তী অংশে। ভেঙে কি হয়েছে? মল্টোজ। আর সব জায়গাতেই মল্টোজ ভেঙে কি হয়েছে? গ্লুকোজ হয়েছে। এই তো ভাত ভেঙে পরিপাক হয়ে গেল। তাহলে খুবই সোজা ব্যাপারটা। এখন তোমাকে আমি বললাম যে না, তুমি দুধ দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে আসছো, দুধ দিয়ে ভাত দিয়ে খাইছো, অ্যান্ড দুধ ভাই মুখের মধ্যে পরিপাক হয় না। দুধ কি মুখের মধ্যে চাবাবা? দুধ তো আর মুখে পরিপাক হবে না, দুধ ডিউডেনামেও পরিপাক হয় না। দুধ সরাসরি পরিপাক হয় কোথায়? দুধ সরাসরি পরিপাক হয় কোথায় জানো? দুধ সরাসরি পরিপাক হয়, দুধে কি থাকে জানো তো? দুধে থাকে ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজ, দেখো দুধে থাকে কি? ল্যাকটোজ। দুধে কি থাকে? ল্যাকটোজ। তাহলে আমি এখানে এক্সট্রা করে 2টা জিনিস একটু দিচ্ছি। ল্যাকটোজ, আমি এক্সট্রা করে 2টা জিনিস দিচ্ছি, যে ল্যাকটোজ, দুধের মধ্যে কি থাকে? ল্যাকটোজ। তাহলে মল্টোজ ছাড়াও কি থাকে ভাইয়া? ল্যাকটোজ থাকে। মল্টোজ ছাড়াও কি থাকে? ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজ যদি ভাঙতে পারো, তাহলে ল্যাকটোজ ভাঙলে কি হবে? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ল্যাকটোজ ভাঙলে কি হবে? গ্লুকোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ। তাহলে এনজাইমের নাম কি হবে? এখানে এনজাইমের নাম হবে তখন কি বলতো? এনজাইমের নাম হবে ল্যাকটেজ। এনজাইমের নাম হবে কি? ল্যাকটেজ। তাহলে বোঝা গেল? তাহলে ল্যাকটোজ ভেঙে কি হলো? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ। তাহলে তুমি যদি দুধ দিয়ে ভাত দিয়ে খাও, তাহলে ভাত তো স্টার্চ মল্টোজ গ্লুকোজ, স্টার্চ মল্টোজ গ্লুকোজ, স্টার্চ মল্টোজ গ্লুকোজ হলো। আর দুধের যে ল্যাকটোজটা এখানে এসে ভেঙে ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ হবে। শেষ। এইবার মনে করো তুমি কি করলা? এবার মনে করো তুমি দুধ দিয়ে ভাত দিয়ে খালি তো খাওয়া যায় না, একটু চিনি নিতে হয়। তো দুধ দিয়ে ভাত দিয়ে চিনি দিয়ে খেয়ে আসছো, যেটাকে বলা হয় হোয়াইট পয়জন। চিনি দিয়ে খাচ্ছ মনে করো। তাহলে চিনি লিখি, আমরা চিনি লিখি, এখানে একটু চিনি দিই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা এখানে একটু চিনি নিচ্ছি। ধরো এখানে চিনিতে কি থাকে বলো তো? সুক্রোজ। চিনিতে কি থাকে? সুক্রোজ। তাহলে আমরা এখানে একটু কি নিলাম? সুক্রোজ নিলাম। তাহলে সুক্রোজকে ভাঙার জন্য কি এনজাইম লাগবে বলো? সুক্রেজ। কি এনজাইম লাগবে? সুক্রেজ। তাহলে সুক্রোজকে ভেঙে কি করবে বলো তো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তোমরা তো জানো সুক্রোজ ভাঙলে কি হয়? গার্লফ্রেন্ড, GF, মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়। ঠিক আছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়। তাহলে এটা তো তোমরা বুঝে গেলা। তাহলে তোমরা একটা জিনিস বুঝো তো, যে দ্বিশর্করা না এগুলা সব, মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, এগুলো সব দ্বিশর্করা না। আর এগুলো কি সব একশর্করা না? মল্টোজ ভেঙে 2 গ্লুকোজ হয়েছে, গ্লুকোজ একটা একশর্করা, এই গ্লুকোজ একটা একশর্করা।
ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ হয়েছে, তাহলে ল্যাকটোজ একটা কি দ্বিশর্করা, গ্লুকোজ একটা একশর্করা, গ্যালাক্টোজ একটা একশর্করা, তাহলে ল্যাকটোজ ভেঙে দুইটা একশর্করা পাইলাম। সুক্রোজ একটা কি, সুক্রোজ একটা অবশ্যই কি বলো, সুক্রোজ একটা দ্বিশর্করা, তাহলে সুক্রোজ ভেঙে কি হয়েছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজ একটা একশর্করা, ফ্রুক্টোজ একটা একশর্করা। খেয়াল করে দেখো এগুলো সবাইকে ভাঙার জন্য যে এনজাইমগুলো, দেখো মল্টোজকে ভাঙার জন্য কি মল্টেজ, ল্যাকটোজকে ভাঙার জন্য কি ল্যাকটেজ, সুক্রোজকে ভাঙার জন্য কি সুক্রেজ, তাহলে এগুলো সবাই কোথায় ছিল, এগুলো সবাই কিন্তু এই আন্তরিক রসে ছিল। আমরা কিন্তু এজন্য এখানে একবারেও বলে দিতে পারি যে এই জায়গায় যে এনজাইমগুলো দেখো মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এরা সবাই দ্বিশর্করাকে ভেঙে একশর্করা করে, তার মানে এরা সবাই ডাইস্যাকারাইডকে ভাঙে। তাই এক কথায় যদি লিখে দিতে চাই যে এই এনজাইমগুলোকে ডাইস্যাকারাইডকে ভাঙবে, তাই নাম কি ডাইস্যাকারাইডেজ। এই এনজাইমগুলোকে আমরা এক কথায় বলে দিতে পারি ডাইস্যাকারাইডেজ। এই এনজাইমগুলোকে মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ সবগুলোকে আমরা একসাথে বলে দিতে পারি ডাইস্যাকারাইডেজ। তাহলে আন্তরিক রসে কি থাকে ডাইস্যাকারাইডেজ। ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে? কমেন্ট ভালোই চলছে। তো যাক, আমি ভালো করে ক্লাসটা নেওয়া আমার দায়িত্ব, কমেন্ট করা তোমাদের দায়িত্ব। তোমরা অপ্রয়োজনীয় কমেন্ট করবে না প্রয়োজনীয় কমেন্ট করবে, এটা তোমাদের উপর নির্ভর করবে। শেষ, ব্যাপারটা আশা করি পরিষ্কার। এখন যে জন্য একটু ফাঁকা রাখছিলাম সেটা হচ্ছে বইয়ে দেখবে একটা কথা লেখা আছে যে স্টার্চের সাথে এখানে একটা কথা লেখা আছে দেখবা ডেক্সট্রিন, স্টার্চের সাথে এখানে একটা কথা লেখা আছে দেখবা ডেক্সট্রিন, ডেক্সট্রিন স্টার্চের সাথে লেখা আছে দেখবা ডেক্সট্রিন। এবং সরি একটু হ্যালো, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ একটু পরে কথা বলবো। হ্যাঁ, ডেক্সট্রিন, তো ডেক্সট্রিন ভেঙে কি হয় দেখো মল্টোজ, মল্টোট্রায়োজ, মল্টোট্রায়োজ এবং ক্ষুদ্র ডেক্সট্রিন, স্মল ডেক্সট্রিন, ক্ষুদ্র ডেক্সট্রিন, এটা একটু যোগ করে দিতে পারো আর কি। আসলে ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি যে আসলে ঘটনাটা কি হয়। শোনো, তুমি জাস্ট একটু জানার জন্য তোমাকে বলতেছি যে স্টার্চ, এটা কোষ রসায়নে আছে দেখবা যে স্টার্চ যদি পানিতে দাও, স্টার্চ আর্দ্র বিশ্লেষিত হয়ে ডেক্সট্রিনে পরিণত হয়, ডেক্সট্রিনে পরিণত হয়। আর ডেক্সট্রিন আর্দ্র বিশ্লেষিত হয়ে, ডেক্সট্রিন আর্দ্র বিশ্লেষিত হয়ে মল্টোজে পরিণত হয়, আর মল্টোজ গ্লুকোজে পরিণত হয়। মল্টোজ দেখবা গ্লুকোজে পরিণত হয়, এটা দেখবা তোমাদের হাসান স্যারের বইয়ে লেখা আছে। মল্টোজ দেখবা গ্লুকোজে পরিণত হয়। তোমরা কি বিরক্ত হচ্ছ? ভিউ কমে যাচ্ছে, ঘটনা কি? তোমরা এগুলো সব পারো তাই তো? অজানা কথায় যাইতে হবে তাই তো? তো ধীরে ধীরে যাই। আর্দ্র বিশ্লেষিত হলে এটা হয়। তারপরে আমরা বলতে পারি দেখো গ্লুকোজ জোড়া দিলে হবে মল্টোজ, মল্টোজ জোড়া দিলে হবে ডেক্সট্রিন, ডেক্সট্রিন জোড়া দিলে হবে স্টার্চ। তো যখন তোমার একদম নিচের দিকে খাবারগুলো চলে আসছে মুখ থেকে, তারপর জিরোনাম থেকে খাবার যখন আরও নিচে নেমে আসছে, তখন কিন্তু সবগুলো আর স্টার্চ ফর্মে নাই, দেখা যাচ্ছে কিছু কিছু স্টার্চ ভেঙে ডেক্সট্রিন হয়েছে। এজন্য বইয়ে দেখবে এখানে ডেক্সট্রিন লেখা আছে। এই ডেক্সট্রিনগুলো ভাঙলে আরও ছোটো ছোটো ডেক্সট্রিন হবে। আলটিমেট উদ্দেশ্যটা কি? ডেক্সট্রিনগুলো মল্টোজ করা। তাহলে সব শেষে সবই আলটিমেটলি কী হবে? মল্টোজ হবে। আর মল্টোজ হলে সেগুলোকে আমরা কি বানাই ফেলবো? গ্লুকোজ বানাই ফেলবো। বুঝতে পেরেছ? এই আর মল্টোট্রায়োজ কি ভাইয়া? নামেই বুঝতে পারতেছে, এটা একটা ট্রাইস্যাকারাইড, মানে কি 3টা আলফা ডি গ্লুকোজ জোড়া দিলে মল্টোট্রায়োজ হয়। বইয়ে আরও একটা কথা লেখা আছে দেখবা যে এরকম লেখা আছে দেখবা যে আইসোমল্টোজ। বইয়ে আমি একটা এক্সট্রা করে যোগ করতেছি, দেখো বইয়ে একটা কথা লেখা আছে আইসোমল্টোজ। স্মল ইন্টেস্টাইন আর একটা কথা লেখা আছে যে আইসোমল্টোজ মল্টোজ হয়, আর মল্টোজ কি হয়? 2 অণু গ্লুকোজ হয়, 2 অণু গ্লুকোজ হয়। বইয়ে দেখবা এটাও একটা কথা লেখা আছে
যে আইসোমল্টোজ, তাহলে একই কথা এখানে আইসোমল্টোজগুলা কি দিয়ে ভাঙবে, আইসোমল্টোজগুলা কি দিয়ে ভাঙবে, আইসোমল্টেজ, জাস্ট খালি এখানে এজ লাগাই দিলে হবে। ওসটা কি দিয়ে ভাঙবে, এজ, মল্টোজ কি দিয়ে ভাঙবে, এজ, এজ এনজাইম দিয়ে এই ঘটনা। এখন তোমরা বলতে পারো আইসোমল্টোজ আবার কি ভাইয়া, মল্টোজের সমানু, মল্টোজ কি দিয়ে যুক্ত, আলফা 1,4, আর আইসোমল্টেজ হচ্ছে আলফা 1,6 দিয়ে যুক্ত, আলফা 1,6, অর্থাৎ দুইটা আলফা ডি গ্লুকোজ 1 এবং 6 নম্বর কার্বনে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে, একটার 1 আর একটা 6 নম্বর কার্বনের সাথে, আলফা 1,6, ওই বন্ধনটাকে ভাঙিয়ে দিতে হবে। ভেঙে দেওয়ার জন্য যে এনজাইম তার নাম হচ্ছে আইসোমল্টেজ। এটা এক্সট্রা বলতে পারলে ভালো, না বলতে পারলে আরো ভালো। গ্রুপে কি কেউ নাই? কমেন্ট টমেন্ট সবাই ইচ্ছামতো করতে পারে নাকি? তোমাদের কমেন্ট আমরা তো তোমাদেরকে দেখতে পাই না, তো তোমাদের কমেন্টগুলা আমি কি স্টাইলে পড়াবো, তোমাদের কমেন্টগুলা আমার পড়ানোটাকে প্রভাবিত করে, বুঝতে পারছো? তোমাদের মানে গঠনমূলক কমেন্ট হলে আমাদের পড়ানোটা আরও ঢেলে সাজাই, আর না হলে আমি টান দিয়ে শেষ করে ফেলে দেবো। আমার তো এখানে কোনো সমস্যা নাই, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করলে আমি ঠাস করে এক টান দিয়ে শেষ করে দেবো। আমি এখানে ক্লাস নিতে আসছি মানে কোনো কারণে না, এটা জাস্ট আমি চিন্ময় মানে আমাকে বলেছে আমি তাই ক্লাসটা নিচ্ছি, ব্যাপারটা বোঝো। হ্যাঁ, তো এইখানে তোমরা যদি মানে কোনো প্রবলেম ফেস করো আমাকে ডাইরেক্ট কমেন্টে বলতে হবে, হয়তো আমি অফ হয়ে যাবো, আমার ক্লাস যদি ভালো না লাগে আমি অফ হয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। শর্করা পরিপাক শেষ, তাহলে বড় হেডিংয়ে দেখো, আমি যদি বড় হেডিংয়ে বলি শর্করা পরিপাকে, আমি বড় হেডিংয়ে তোমাদেরকে কি পড়াইছি, আমি যদি খুব বড় হেডিংয়ে বাংলায় যদি বলি, দেখো বড় হেডিংয়ে তোমাদেরকে পড়াইছি যে এগুলো হচ্ছে সবই কি বহু শর্করা। দেখো আমি কি পড়াইছি, বহু শর্করা, বহু শর্করা কি হয়েছে, দ্বিশর্করা, বহু শর্করা দ্বিশর্করা, দ্বিশর্করা কি হয়েছে, এক শর্করা, শেষ। বহু শর্করা দ্বিশর্করা এক শর্করা। এনজাইমের নাম কি, অ্যামাইলেজ মল্টেজ, অ্যামাইলেজ মল্টেজ, ওটা এটা কি মুখের অ্যামাইলেজ, তাহলে নাম কি হবে, স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন, শেষ। এখানেও তাই, দেখো বহু শর্করা দ্বিশর্করা এক শর্করা, একই। দেখো বহু শর্করা দ্বিশর্করা এক শর্করা, স্টার্চ মল্টোজ গ্লুকোজ, জাস্ট এখানে অ্যামাইলেজের নাম হবে কি, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যত ডিডে নাম, প্যানক্রিয়াস থেকে রস আসবে, অ্যামাইলেজ মল্টেজ, শেষ। এখানেও তাই, দেখো এখানেও তাই, এখানেও তাই, বহু শর্করা দ্বিশর্করা এক শর্করা। তাহলে যদি বড় হেডিংয়ে বলো তিন জায়গাতেই একই কাহিনী, বহু শর্করা দ্বিশর্করা এক শর্করা, বহু শর্করা দ্বিশর্করা এক শর্করা, বহু শর্করা দ্বিশর্করা এক শর্করা, এবং সব জায়গায় এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলেজ মল্টেজ, অ্যামাইলেজ মল্টেজ, অ্যামাইলেজ মল্টেজ। উপরেও তাই, ওটার নাম হচ্ছে কি, স্যালিভারি অ্যামাইলেজ মল্টেজ, মাঝে কি প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ মল্টেজ, আর এখানে কি ইন্টেস্টিনাল অ্যামাইলেজ মল্টেজ। তবে এখানে একটু কথা আছে, যদি ভাত ছাড়া অন্য কিছু খাও যার মধ্যে ল্যাকটোজ আছে, দুধ দিয়ে ভাত দিয়ে চিনি দিয়ে আমি এভাবে বুঝাই তাহলে সুবিধা হয়, তাহলে ল্যাকটোজ আর সুক্রোজটা যোগ করে দিবা, তাহলে এখানে এনজাইমের নাম একটু যোগ করে নিবা, তখন খালি মল্টেজ হবে না, তখন ল্যাকটেজ সুক্রেজও সাথে দিতে হবে, তাহলে তখন খালি 2 নু গ্লুকোজ হবে না, গ্লুকোজ গ্যালাক্টোজও হবে, গ্লুকোজ ফ্রুক্টোজও হবে, এই তো শেষ। আর মল্টোজ ছাড়া এখানে তোমাকে একটু বুঝতে হবে যে সব আর স্টার্চ নাই, কিছু স্টার্চ আর্দ্র বিশ্লেষিত হয়ে ডেক্সট্রিন হয়ে গেছে, সেই ডেক্সট্রিনগুলোও এখানে ভেঙে ভেঙে ছোট ছোট ডেক্সট্রিন মল্টোট্রায়োজ এগুলো হবে, আলটিমেটলি সবই কি হবে, মল্টোজই হবে, মল্টোজ ভেঙে গ্লুকোজ হবে, শেষ। আর যদি আইসোমল্টোজ মনে রাখতে চাও তাহলে আইসোমল্টোজও কিছু থাকে, আইসোমল্টোজ ভেঙে মল্টোজ হয়, মল্টোজ ভেঙে গ্লুকোজ হয়, শেষ। আইসোমল্টোজ ভেঙে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত হয়, আইসোমল্টোজ ভেঙে আসলে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত হয়, মল্টোজ এবং গ্লুকোজে পরিণত হয়। এটা একটু যোগ করে নিতে পারো।
ঠিক আছে, তোমরা যারা ভালো ক্লাস করতেছো দেখতেছো তাদের জন্য তো ক্লাস নেওয়া, তাছাড়া তো আমি ক্লাস নিতামই না। কারণ দেখো আমার সত্যিকার অর্থে মানে অনলাইনে ক্লাস, আমি তো অনলাইনের মানুষ না ভাই, আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছি। এবং তোমাদের এই গ্রুপে যারা ক্লাস নিয়েছে তারা সবাই অনলাইন বেসড, তারা কিন্তু এই পড়ানোর জগতে এসছেই অনলাইন থেকে। হ্যাঁ, সুতরাং সবাই তাদেরকে অনলাইনেই চেনে এবং তারা অনেক ভালো পড়ায়, ডেফিনেটলি আমার থেকে ভালো পড়ায়। কিন্তু তাদের জায়গায় আমি পড়াতে আসছি তার মানে এই না যে তোমরা যাচ্ছে তাই করবা, তাই না? কারণ তোমাদের তো মিনিমাম রেসপেক্ট থাকতে হবে। রেসপেক্টটা তো এইটাই যে তুমি মানে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কিছু করবা না, হ্যাঁ, তাহলেই আমার প্রতি রেসপেক্ট হয়ে যাবে, আর কিছু তো দরকার নাই। তোমরা 50 জন ক্লাস করতেছো না 200 জন ক্লাস করতেছো, এটা আমার হেডেক না, ঠিক আছে? কারণ আমি আমার অফলাইনেই আমি সময় দিতে পারি না। এই যে আর 1 সপ্তাহ পর থেকে অফলাইন খুলে যাবে, তাই না? তো তখন তো আমি এমনিই ব্যস্ত হয়ে যাব। সো তখন আমি 7:45 ক্লাস, আমার ব্যাচই চলে রাত 9টা পর্যন্ত বুঝতে পারছো? সুতরাং আমাকে ক্লাস নিতে হবে 9টার পরে, তখন 9:30টার টাইমে, যদি তোমাদের সুযোগ দেয় আর কি, যারা তোমাদের মানে মেনটেনেন্স আছে আর কি। ঠিক আছে, আমরা এখন চিন্তা করে দেখি। তাহলে তুমি দেখো তো ভাই, আমরা যেগুলো পাইলাম, ঠিক আছে, খাবার তো আমরা ভেঙে ফেলছি না। নলের মধ্যে আমাদের কি আছে, ধরো নল, তাহলে এটা ধরে নাও নল, ধরো এটা ডিউডেনাম, এটা জেজোনাম, এটা ইলিয়াম, এটা মনে করো জেজোনাম, সাপোজ এটা জেজোনাম, সাপোজ ধরে নাও এই অংশটার নাম হচ্ছে জেজোনাম। পরীক্ষায় কিন্তু এটা আসবে, হ্যাঁ, এই অংশের নাম জেজোনাম। এটা মনে করো রক্তনালী, এটা মনে করো রক্তনালী। আমি কিন্তু এখন অ্যাবজর্পশন পড়াচ্ছি, জেজোনাম এবং রক্তনালী। তো শোনো, তাহলে খাবার কি করলা তুমি, এখানে ভেঙে ফেলছো না? এখানে তুমি গ্লুকোজকে পাচ্ছ, এখানে তুমি গ্যালাক্টোজকে পাচ্ছ, ফ্রুকটোজকে পাচ্ছ। হ্যাঁ, আমি খুব ডিটেলে লিখতেছি না, সরলভাবে বোঝো যে তোমাদের আজমল স্যারের বই এভাবে লেখা যে জেজোনাম থেকে, মানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে পরিপাকৃত শর্করা কোন অংশ থেকে রক্তে জাম্প করবে, ডিউডেনাম থেকে, জেজোনাম থেকে না ইলিয়াম থেকে। তোমরা দেখলেও বুঝতে পারো সবগুলোই ক্ষুদ্রান্তের মোটামুটি শেষ দিকে এসে একদম এক শর্করায় পরিণত হয়েছে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই জেজোনাম থেকে শোষণ হবে। তাহলে পরীক্ষায় যদি আসে শর্করা শোষণ হয় কোন অঞ্চল থেকে, জেজোনাম থেকে, এটা একটা এমসিকিউ, শর্করা শোষণ হয় কোন অংশ থেকে, জেজোনাম থেকে। তাহলে এখান থেকে রক্তে যাবে। এখন প্রশ্ন হতে পারে এখান থেকে শর্করা শোষণ হবে, রক্তে যাবে, ঠিক আছে? তাহলে শর্করা, এক শর্করাগুলা এখান থেকে রক্তে যাবে, এক শর্করাগুলো এখান থেকে কি হবে, রক্তে যাবে। এগুলো হচ্ছে সব এক শর্করা, এগুলো হচ্ছে সব এক শর্করা। তাহলে এক শর্করাগুলো এখান থেকে রক্তে যাবে জেজোনাম থেকে। কোন প্রক্রিয়ায়? বইয়ে বলছে সক্রিয় শোষণ বা ব্যাপন। শক্তি লাগতেও পারে, নাও লাগতে পারে। সক্রিয় শোষণ বা ব্যাপন, সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়া, এটাও একটা এমসিকিউ। কোন অংশ থেকে পরিপাক হয়, কোন প্রক্রিয়ায়, কোন অংশ থেকে শোষণ হয়, কোন প্রক্রিয়ায় শোষণ হয়, সক্রিয় শোষণ বা ব্যাপন, ঠিক আছে? সক্রিয় শোষণ বা ব্যাপন। যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজ, এগুলো সক্রিয় শোষণ হয়। তো নতুন বই আর ওগুলো দেওয়া নাই, এই জন্য আমি আর লিখতেছি না, ঝামেলা হবে। তোমরা জাস্ট বলে দিবা যে এক শর্করাগুলো সক্রিয় শোষণ বা ব্যাপন পদ্ধতিতে কোথায় যায়, রক্তনালীতে যায়, শেষ। আর এইখানে কিছু হরমোন আছে, ডেফিনেটলি এখানে কিছু হরমোন আছে। এখানে হরমোনের নাম হচ্ছে ইনসুলিন আর হলো গ্লুকোকর্টিকয়েডস, শেষ। শর্করার আদ্যপ্রান্ত শেষ। তাহলে এখান থেকে 3টা প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন অংশ থেকে শর্করা শোষণ হয়। আমরা কিন্তু শোষণ পড়াচ্ছি, অ্যাবজর্পশন, পি লিখে ফেললাম, দেখছো, বলতে বলতে ভুল করছি। অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট। আমরা পড়ছি অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট। আমরা বলবো যে কোন অংশ থেকে হয়, জেজোনাম থেকে। কোন প্রক্রিয়ায় হয়, সক্রিয় শোষণ বা ব্যাপন। কোন হরমোন এটাকে ইনফ্লুয়েন্স করে, ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড, শেষ। আর কিচ্ছু লাগবে না, শর্করার কাহিনী খতম। এবার আমিষ। তো
তোমরা বিশ্বাস করবে না যে আজকে আমি কতটা মানে অসুস্থ অবস্থায় ক্লাস নিচ্ছি, খালি মিস করব না তাই, ধারাবাহিকতাটা নষ্ট হবে তাই। কিন্তু উপস্থিতি দেখে আমি হতাশ। উপস্থিতি বেশি না মানে কি ক্লাস ভালো লাগছে না। এবার আসো আমিষ, প্রোটিন পরিপাক। প্রোটিন বইয়ে কাইনেজ লিখা ভাইয়া, কোন জায়গায় কাইনেজ লিখা ভাইয়া? আমাকে আরেকবার একটু বলো। ঠিক আছে, এবার আসো প্রোটিন। আমি যেভাবে বললাম ওভাবেই বলো, ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে, যে নাম থেকে শোষণ হবে, সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়া শেষ। প্রোটিন আসো, প্রোটিন এক নম্বর হচ্ছে মুখে। মুখে তো কোনো প্রোটিন পরিপাক হয় না, জানো কি না? মুখে যেটা হইতে পারে কেমিক্যাল হবে না, তবে মেকানিক্যাল হইতে পারে। তুমি গোস্তের দলা কামড়িয়ে কামড়িয়ে গোস্তের টুকরা ছোট ছোট করতে পারো, সেটা হয়তো হইতে পারে, বাট কেমিক্যাল ডাইজেশন হবে না। অন্ননালীতে তো হয়ই না, ইউসোফেগাস, অন্ননালীতে তো পরিপাক হয় না ইউসোফেগাস। তাহলে পরিপাক শুরু হবে কোত্থেকে? স্টোমাক থেকে। মারাত্মক ইম্পর্ট্যান্ট। এটা আলাদা করেও পরীক্ষায় আসে যে পাকস্থলীতে পরিপাক, এটা আলাদা করেও পরীক্ষায় আসে। পাকস্থলীতে পরিপাক স্টোমাকে কি হয় দেখো। তোমরা জানো যে স্টোমাকের প্রাচীর 5 স্তর বিশিষ্ট, সবার ভিতরের স্তরের নাম মিউকোসা। কেন মিউকোসা? কারণ সেখানে মিউকাস সেলের আবরণ থাকে। মিউকাস সেল কেন? কারণ এরা মিউকাস ক্ষরণ করে। মিউকাস কি? মিউসিন, লবণ আর পানি দিয়ে তৈরি। শেষ। এখন দেখো যে স্টোমাকের প্রাচীরে কিন্তু আরও সেল থাকে, মিউকোসাতে আরও সেল থাকে। কি সেল থাকে? তোমরা গ্যাস্ট্রিক গ্রন্থির অনেকগুলা সেলের নাম শুনছো, তার মধ্যে যারা এনজাইম তৈরি করে তারাই তো প্রধান কোষ। তাদেরকে আমরা কি বলি? জাইমোজেনিক কোষ বা চিপ কোষ বা পেপটিক কোষ। খুবই ইম্পর্ট্যান্ট। জাইমোজেনিক কোষ মানে ওরাই কিন্তু কি করে? এনজাইমটা তৈরি করে, বা ওরাই হচ্ছে কি প্রধান কাজটা করে, তাই চিফ কোষ, বা ওরাই হচ্ছে কি পেপটিক কোষ। তাহলে আসো স্টোমাক থেকে কি তৈরি হয় দেখো ভাইয়া। স্টোমাক থেকে তোমরা জানো সকলেই যে স্টোমাক থেকে কি আসে? পেপসিনোজেন আসে। কি আসে? পেপসিনোজেন। পেপসিনোজেন ক্ষরণ হয়। তাহলে স্টোমাকের কোন সেল থেকে? চিফ কোষ থেকে, তাই না? কোন সেল থেকে? চিফ কোষ। আমি বাংলায় লিখি, হ্যাঁ, ইংলিশ বানানে আমি দক্ষ তো, আবার চিপ লিখে সস্তা বানায় ফেললে মুশকিল হয়ে যাবে। তাহলে স্টোমাকের চিপ কোষ থেকে পেপসিনোজেন ক্ষরণ হয়। এবং তোমরা জানো কি না যে প্যারাইটাল সেল থেকে, কোন সেল থেকে? প্যারাইটাল। প্যারাইটাল বা অক্সিনটিক বলা হয়, প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষ, অক্সিনটিক কোষ থেকে কি আসে? এই সেল ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? এই সেল ক্ষরণ হয়। তো শোনো, এই পেপসিনোজেন এই সেলের প্রভাবে সক্রিয় হয়, জানো? এই পেপসিনোজেন এই সেলের প্রভাবে কি হয়? এই পেপসিনোজেন এই সেলের প্রভাবে সক্রিয় হয়ে কিসে পরিণত হয়? পেপসিনে পরিণত হয়। শুধু তাই না, এরা আরও কি ক্ষরণ করে? প্রোরেনিন ক্ষরণ করে। প্রোরেনিন, এটা কিন্তু ডবল এন। এটা একটু খেয়াল করো, কিডনিতে আরেকটা রেনিনের কথা বলা আছে, সেই রেনিনের বানান কিন্তু এইটা, সেই রেনিনের বানান কিন্তু এইটা। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এটা কিডনি ক্ষরণ করে। এটা কিন্তু এটা কিন্তু হরমোন, এটা কিন্তু হরমোন। এই রেনিন হরমোন ক্ষরণ করে কে? কিডনি। কিডনি ক্ষরণ করে রেনিন হরমোন, সেটা ভিন্ন প্রসঙ্গ, এটা এখানকার প্রসঙ্গ নয়। এখানে হচ্ছে রেনিন। তাহলে এটাও একটা কি? চিপ কোষ থেকে ক্ষরণকৃত একটা এনজাইম। এটাও কি হয়? এই সেল দ্বারা, এটাও কি হয়? এই সেল দ্বারা রেনিনে পরিণত হয়। রেনিন, রেনিনে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এনজাইম আমার রেডি। পাকস্থলীতে কি আছে? আমার পেপসিন আছে
আর রেনিন আছে। এখন এখানে খুব ইম্পর্টেন্ট যেটা ইস্যু দেখো, যে পেপসিন কি করে, প্রোটিনগুলাকে ভাঙে, রাইট? পেপসিন কি করে, প্রোটিনগুলাকে ভাঙে। প্রোটিনগুলাকে ভাঙে, ভেঙে কি করে, পেপসিন প্রোটিনগুলাকে ভাঙে, ভেঙে কি করে, প্রোটিউজ আর পেপটনে পরিণত করে, তুমি বলতে পারো ভাইয়া প্রোটিউজ কি আর পেপটন কি? আমি বুঝলাম, প্রোটিনকে ভাঙবো, ভেঙে কি করব, প্রোটিউজ আর পেপটন করব, সবই ঠিক আছে, আমি আসতেছি। আরেকটা হচ্ছে কি রেনিন। রেনিন হচ্ছে দুগ্ধ প্রোটিন কেসিন, কেসিনের বানানটা যে কি ইংলিশে হবে, কয়েক আজন্ত 6 কেসিনের বানানটা হচ্ছে CASEIN, কেসিন। এই কেসিনকে কি করে, প্যারাকেসিন করে, কেসিনকে প্যারাকেসিন করে। এটাও কার কাজ, এর কাজ। দেখো পারো কিনা, এটা একটা হাই ভোল্টেজ এমসিকিউ, এটা খুবই পরীক্ষায় আসে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমি পাকস্থলী পড়ানোর সময় এর আগেও এটা তোমাদেরকে নোট দিয়েছি যে দুগ্ধ প্রোটিন, এটা হচ্ছে দুগ্ধ প্রোটিন, এটা হচ্ছে দুধের প্রোটিন, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে থাকে দুধের প্রোটিন। এই কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। রেনিন, নাম কি, রেনিন নয় কিন্তু, মানে একটা এন না, কিন্তু বাংলায় লিখলে কোনো ঝামেলা নাই, রয়কা নয় সিন, কিন্তু ইংরেজিতে লিখলে রেনিন লিখতে হবে কিন্তু। তাহলে দুগ্ধ প্রোটিন কেসিনকে কি করে, প্যারাকেসিনে পরিণত করে, শেষ। এখন এই প্যারাকেসিনগুলা আবার কি হবে, এই প্যারাকেসিনগুলা দেখো, এই প্যারাকেসিনগুলা পেপটনে পরিণত হয়। এই প্যারাকেসিনগুলা পেপটনে পরিণত হয় কার সাহায্যে, এই যে পেপসিনের সাহায্যে। তাহলে এন্ড প্রোডাক্টটা তুমি কি পাইলা বলো তো, এন্ড প্রোডাক্টটা তুমি কি পাইলা? তুমি যদি এটা একটু স্ক্রিনশট নাও বা এটা একটু সুন্দর করে লিখো, তাহলে পাকস্থলীতেই কিন্তু মূল ঘটনা ঘটতেছে। পাকস্থলীতেই কি হচ্ছে, প্রোটিন ভেঙে প্রোটিউজ আর পেপটন হচ্ছে, পাকস্থলীতে প্রোটিন ভেঙে প্রোটিউজ আর পেপটন হচ্ছে। আচ্ছা, এখানে একটা নলেজ মনে হয় তোমাকে একটু দেওয়াটা দরকার আছে, আমি একটু এটা বলে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। আমি এটা একটু একটা তোমাদেরকে একটা সিম্পল একটা ধারণা দিই। দেখো, এটাও কিন্তু প্রথম পত্রের 3য় চ্যাপ্টার কোষ রসায়নে আছে, যে অ্যামাইনো অ্যাসিড যদি জোড়া দাও, কি দিয়ে জোড়া দেওয়া হয় জানো তো, এটা পেপটাইড বন্ড। এই বন্ডের নাম কি, পেপটাইড বন্ড। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে নাম হবে কি বলো তো, দুটো অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে নাম হবে কি, ডাইপেপটাইড। আমি বাংলায় লিখি, হ্যাঁ, ডাইপেপটাইড। দুটো অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে নাম হবে কি, ডাইপেপটাইড। এখন তোমরা বলো তো, তাহলে ডাইপেপটাইড, আমরা যদি বলি যে ডাইপেপটাইড, তাহলে ট্রাইপেপটাইড মানে কি, ট্রাইপেপটাইড মানে হচ্ছে 3টে অ্যামাইনো অ্যাসিড জোড়া দেওয়া। তাহলে এখানে ডাইপেপটাইড মানে হচ্ছে 2টা অ্যামাইনো অ্যাসিড। ডাইপেপটাইড মানে কয়টা অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড মানে হচ্ছে 2টা অ্যামাইনো অ্যাসিড। আর ট্রাইপেপটাইড মানে কয়টা অ্যামাইনো অ্যাসিড, 3টে অ্যামাইনো অ্যাসিড। পরিষ্কার? যদি 4 থেকে 10টা হয় তখন আমরা বলি অলিগোপেপটাইড। অলিগোপেপটাইড মানে কয়টা, 4 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে কি হয়, অলিগোপেপটাইড হয়। তাহলে পেপটাইড গেল। এর বেশি হলে, 10-এর বেশি হলে তখন আমরা সেটাকে বলবো পলিপেপটাইড। গ্রেটার দ্যান 10 অ্যামাইনো অ্যাসিড, 10-এর বেশি হলে আমরা তখন বলবো পলিপেপটাইড। তাহলে দেখো, অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে হয় ডাইপেপটাইড, আরও একটা অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে হবে ট্রাইপেপটাইড, 4 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড জোড়া দিলে হবে অলিগো মানে কিছু, আর পলি মানে বহু, 10-এর বেশি, পলিপেপটাইড। অ্যান্ড পলিপেপটাইড জোড়া দিলেই তো কি হয়, পলিপেপটাইড জোড়া দিলে যেটা হয় সেটার নামই হচ্ছে পেপটন। এই যে
পেপটন। পেপটন দিয়ে তৈরি হয় কি প্রোটিউস, আর প্রোটিউস দিয়ে তৈরি হয় প্রোটিন। তাহলে প্রোটিন পাইতে কিন্তু অনেক দূর, মক্কা বহুত দূর। তাহলে তুমি ব্যাপারটা এরকম চিন্তা করতে পারো, কি চিন্তা করতে পারো যে প্রোটিন হচ্ছে একটা ইট, প্রোটিন হচ্ছে একটা ইট। তুমি ইট ভাঙিয়া প্রথমেই কি অ্যামাইনো অ্যাসিড পাবা? ইট ভাঙিয়া কি প্রথমেই ইটের গুয়া মানে ইটের গুঁড়া পাবা? এটা যদি ইট হয়, এটা যদি ইটের গুঁড়া হয়, তাহলে আগে ইট ভেঙে কি ইটের গুঁড়া হবে? ইট আগে ভেঙে মনে করো 2 টুকরা হলো, তাহলে 2 টুকরা মানে কি? ধরো প্রোটিউস হলো আর পেপটন হলো, এই যে প্রোটিউস আর পেপটন, বুঝলা? এরপরে এগুলো আস্তে আস্তে কি হলো? পলিপেপটাইড হলো বা পেপটাইড হলো। আস্তে আস্তে এগুলো কি হলো? পেপটাইড। আস্তে আস্তে এগুলো কি হলো? পেপটাইড। আস্তে আস্তে অলিগো থেকে আস্তে আস্তে পলিপেপটাইড, আস্তে আস্তে অলিগো, আস্তে আস্তে ট্রাই, আস্তে আস্তে ডাই, হতে হতে শেষ পর্যন্ত কি হবে? অ্যামাইনো অ্যাসিড। শেষ পর্যন্ত কি হবে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে বড় হেডিংয়ে ব্যাপারটা বুঝছো যে প্রোটিউস, প্রোটিনকে ভাঙলে হয় প্রোটিউস, প্রোটিউসকে ভাঙলে হয় পেপটন, পেপটনকে ভাঙলে হয় পেপটাইড, পেপটাইডকে ভাঙলে হয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা আপাতত কি করে রাখছি? প্রোটিউস আর পেপটন, অথবা ডাইরেক্ট শুধু পেপটন। পরিষ্কার কিনা এই পর্যন্ত? দেখো তাহলে প্রোটিন পড়তে গেলে এই জিনিসটা জানা থাকলে তোমার কনসেপশনটা ভালো হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিচ্ছু না, এখানে 2টা এনজাইম খালি বের করে নিয়ে আসছি, পেপসিনোজেন আর প্রোরেনিন। তোমাদেরকে আমি আগেই বলেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট যে জাইমোজেনিক কোষ বা চিপ কোষ বা পেপটিক কোষ থেকে কি আসে? পেপসিনোজেন এবং প্রোরেনিন। জাস্ট এদেরকে সক্রিয় করো এই সেল দিয়ে। এই সেল কোত্থেকে আসবে? প্যারাইটাল সেল থেকে বা অক্সিনটিক সেল থেকে। এটা একটা হাই ভোল্টেজ এমসিকিউ, হাই ভোল্টেজ এমসিকিউ। তাহলে পেপসিন হবে আর এদিকে রেনিন হবে, ব্যাস। পেপসিন প্রোটিনকে ভেঙে প্রোটিউস পেপটন করবে, আর এদিকে রেনিন কেসিনকে প্যারাকেসিন করবে, যেটা কিনা আলটিমেটলি আবার পেপটনই হবে। কি দিয়ে? এই পেপসিন দিয়ে পেপটন হবে, শেষ। তাহলে সবই তুমি কি পাচ্ছ এখান থেকে? হয় প্রোটিউস নাহলে পেপটন। তার মানে পাকস্থলিতে ম্যাক্সিমাম প্রোটিন ভেঙে প্রোটিউস আর পেপটন হবে। এজন্য তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে এটা ডিম খেয়ে যাওয়া ভালো, আন্ডা পাবা না কিন্তু। কারণটা কি? দেখো, ডিমটা তোমার পাকস্থলিতে অনেকক্ষণ থাকবে, সুতরাং তোমার ওইখানে পরিপাক চলতে থাকবে, তার মানে পাকস্থলিতে অনেকক্ষণ থাকবে, ক্ষুধা লাগবে না। বুঝতে পারছো? তো ডিম খেয়ে গেলে আন্ডা পাবা, কথাটা ঠিক নয়। এবার তাহলে চলে আসো কোথায়? ডিউডেনামে। তোমরা যদি একটু দেখো, এটা হচ্ছে আমার কি মনে করো অগ্নাশয়, এদিক থেকে আসতেছে অগ্নাশয় নল, ঠিক আছে? এগুলা হচ্ছে অগ্নাশয় নলের থলি, এগুলা হচ্ছে মনে করো থলি। আমি জাস্ট রাফ একটা ড্রয়িং করছি, ফাংশনাল একটা ছবি আঁকতেছি জাস্ট বোঝার জন্য। এগুলা হচ্ছে অগ্নাশয় নলের থলি বা অগ্নাশয়ের ভিতরকার থলি, এগুলো হচ্ছে অগ্নাশয়ের ভিতরকার থলি, ঠিক আছে? আচ্ছা, এদিক থেকে একটা নল আসে, রাইট নাও এই নলটা আমার দরকার নাই, রাইট নাও আমার এই নলটাই দরকার, এই, তাই না? তাহলে এখানে আমার এটা কি? ডিউডেনাম। এখানে এটা আমার কি? এটা মনে করো আমার ডিউডেনাম। তাহলে এখন আমি ভাঙবো কোন জায়গায় বলো তো? একটু ডিউডেনামটা নিচু হয়ে গেল, আসলে এটা আরেকটু উপরে ওপেন করে, যাই হোক ধরে নাও আর কি ডিউডেনামে ঢুকতেছে। সেকেন্ড পার্টে ডিউডেনাম যদি 3 ভাগ করো তাহলে সেকেন্ড পার্টে এটা ওপেন করে। তো যাই হোক, অত দরকার নেই, যেহেতু এটা ফাংশনাল ছবি, জাস্ট জিনিসটা বোঝার জন্য বলতেছি। তাহলে এদিক থেকে এই নলটার নাম কি? এদিক থেকে যে নলটা আসতেছে এটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট, দরকার নাই। এখন তাকাও, পাকস্থলী থেকে নলের মধ্যে কি আসতেছে এখন বলো তো? সমস্ত প্রোটিউস এবং পেপটন। পাকস্থলী থেকে কি এসে ঢুকতেছে? প্রোটিউস আর পেপটন। বুঝতে পারছো? প্রোটিউস আর পেপটন, প্রোটিউস আর পেপটন আসতেছে। এতটুকুই ক্লিয়ার কিনা দেখো, প্রোটিউস আর পেপটন আসতেছে। একটা কথা তোমাকে বলি, এদিক থেকে রস আসবে না? এদিক থেকে রস আসতেছে, তাই না? এগুলো থেকে রস আসতেছে, রস।
এই রসের মধ্যে তো এনজাইম আছে না, এই রসের মধ্যে তো এনজাইম আছে। ভাইয়া শোনো, এই রসের মধ্যে কি কি এনজাইম আছে, আগে এনজাইমের নামগুলো একটু শিখে নাও। এই রসের মধ্যে এই রসগুলোর মধ্যে কি কি এনজাইম আছে, এই রসগুলোর মধ্যে কি কি এনজাইম আছে। শোনো, এখানে এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন, খুবই খুবই ইম্পর্ট্যান্ট এনজাইম। এর আগে কি পড়লা, শর্করা পরিপাককারী এনজাইমের নাম কি, অ্যামাইলেজ আর মল্টেজ। এবার আমিষ পরিপাককারী এনজাইমের নাম পড়তেছো, অগ্নাশয়ের নাম কি, ট্রিপসিন, সিম্পল। আরেকটার নাম হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। আরেকটার নাম হচ্ছে কার্বক্সি পলিপেপটাইডেজ, কার্বক্সি পলিপেপটাইডেজ। নামগুলো একটু বড় লাগতে পারে, মনে রাখাটা সোজা। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পলিপেপটাইডেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পলিপেপটাইডেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পলিপেপটাইডেজ। আচ্ছা, তোমাদেরকে একটু আমি আগে বলে আসি, সেটা হচ্ছে যে ক্ষুদ্রান্তের প্রাচীরে দেখো, একদম ক্ষুদ্রান্তের, তুমি মনে করো এটা হচ্ছে একটা ক্ষুদ্রান্তের যে কোনো একটা অংশ, এটা মনে করো ক্ষুদ্রান্তের যে কোনো একটা অংশ। এই ক্ষুদ্রান্তের একদম মেমব্রেন থেকে কিছু এনজাইম বের হয়, যার নাম হচ্ছে এন্টারোকাইনেজ, যার নাম হচ্ছে কি, এন্টারোকাইনেজ। ব্যাপারটা একটু বুঝে নিও, এন্টারোকাইনেজ। এন্টারো মানে কি, অন্ত্র, তো অন্ত্রের মেমব্রেন থেকে আসতেছে, তাই নাম হচ্ছে এন্টারোকাইনেজ। এর কাজ কি জানো, এর কাজ হচ্ছে ও এই ট্রিপসিনকে সক্রিয় করে। ভালো করে শুনবা, ও কি করে, এই ট্রিপসিনকে সক্রিয় করে। মনে করো ট্রিপসিন ঘুমায়েছিল, ওকে জাগায় তুললো, ট্রিপসিনকে কি করে, জাগিয়ে দিল। ট্রিপসিন ঘুমিয়েছিল, ওকে জাগিয়ে দিল, ট্রিপসিন উঠে গেল, ঘুম থেকে উঠলো, উঠে ও আবার কি করবে জানো, ও আবার কি করবে তখন অ্যাক্টিভ হইলো, এই প্লাস চিহ্ন দিলাম, গোল দিয়ে প্লাস চিহ্ন দিলাম, মানে হচ্ছে ট্রিপসিনটা কি হইলো, অ্যাক্টিভ হইলো। তাহলে ট্রিপসিনকে অ্যাক্টিভ করে কে, এন্টারোকাইনেজ। এবারে অ্যাক্টিভ ট্রিপসিন, এ আবার কাকে অ্যাক্টিভ করে দেখো, এ আবার কাকে অ্যাক্টিভ করে, কাইমোট্রিপসিনকে। এ আবার কাকে অ্যাক্টিভ করে, কাইমোট্রিপসিনকে, কাইমোট্রিপসিনকে, কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভ করে। এ কাকে অ্যাক্টিভ করে, কাইমোট্রিপসিনকে। তাহলে অ্যাক্টিভ হওয়ার পরে মনে করো ট্রিপসিন, তাহলে এ আবার কাকে অ্যাক্টিভ করে, কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভ করে। তাহলে কি বুঝলা, একজন আরেকজনকে অ্যাক্টিভ করতেছে। এক শিয়ালের লেজ কাটা গেছে, অতএব সব শিয়ালেরই লেজ কাটতে হবে। তাহলে দেখো, এন্টারোকাইনেজ ট্রিপসিনকে অ্যাক্টিভ করলো, ট্রিপসিন এবার কাকে অ্যাক্টিভ করলো, কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভ করলো, এবং কাইমোট্রিপসিন আবার কাকে অ্যাক্টিভ করবে, ওই যে আমি সংক্ষেপে লিখতেছি, কার্বক্সি পলিপেপটাইডেজ, আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, একে অ্যাক্টিভ করবে। আমি নিচে কিন্তু লিখে রাখছি, এই যে কার্বক্সি পলিপেপটাইডেজ, আমি সংক্ষেপে লিখে রাখছি। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো আমার একটা স্টুডেন্ট, একটা মেয়ে স্টুডেন্ট, ধরো আমি ট্রিপসিন, আমি তো কর্মী, আমি কাজ করব, তো আমার একটা মেয়ে স্টুডেন্ট আমাকে আমার বিল্ডিংয়ের নিচ থেকে দাঁড়িয়ে এসে বলল যে ভাইয়া 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 এরকম নিচে আমাকে দুটো ছেলে ডিস্টার্ব করেছে। তা আমি তো খুবই দায়িত্বশীল, তা আমি চিন্তা করলাম যে তাহলে এক কাজ করি, আমি এখনই দৌড় দিয়ে নিচে যাই। তা আমি চিন্তা করলাম আমার যে চেহারা সুরত, খুবই তো ছোটো মোটো মানুষ, নিচে গেলে দেখা যাচ্ছে যে নাম শুনলে হয়তো বেল দিবে, কিন্তু নাম না শুনলে দেখা যাচ্ছে চিনলই না, উল্টা আমাকেই দু চারটা চটথাপ্পর দিয়ে দিল, তাহলে তো ভয়ের কারণ। তো আমি করলাম কি, আমি মনে করো আমার ক্লাস থেকে দুইটা সেরকম সাথে নিয়ে গেলাম, আমি মনে করো ডাক দিলাম, এই কাইমোট্রিপসিন তুই আয় তো ভাই। তো কাইমোট্রিপসিন আবার চিন্তা করলো ভাইয়ের বিপদ, অতএব ও কি করলো, ও আবার কার্বক্সি পলিপেপটাইডেজকে ডেকে নিল, এই তুই আয়। এবার মনে করো কাইমোট্রিপসিন, কার্বক্সি পলিপেপটাইডেজ, আমি ট্রিপসিন, আমরা সবাই মিলে গেছি। ঘটনাটা কি, ঘটনাটা যাই দেখতেছি এখানে কে আসছে, প্রোটিউজ আর বানানটা ভুলেছে। ঘটনাটা যাই দেখতেছি এখানে গন্ডগোল কাদের সাথে, প্রোটিউজ আর পেপটনের সাথে, প্রোটিউজ আর
পেপটন। তাহলে এবার আমরা প্রোটিউজ আর পেপটনকে ভাঙিয়ে একদম ওখানে গুঁড়া করে দিয়ে আসবো, ওর একদম ঠ্যাং ম্যাং হাতে ধরায় দিয়ে আসবো, পুলিশে তুলে দিয়ে চলে আসবো। ব্যাপারটা কি বুঝলা? তাহলে এই জাস্ট খালি ওই একটা কমপ্লেন লাগবে, একজন এসে খালি আমাকে অ্যাক্টিভ করে দিবে, আমি আগে অ্যাক্টিভ হব। ট্রিপসিন আমি যদি অ্যাক্টিভ হয়ে যাই, মাশাআল্লাহ, আর কোনো টেনশন নাই। আমি অ্যাক্টিভ হয়ে গেছি মানে আমি তখন ডাক দিব কাকে? কাইমোট্রিপসিনকে। ও আবার ডাক দিবে কাকে? কার্বক্সি পলিপেপটাইডেসকে। আমরা সবাই মিলে যখন অ্যাক্টিভ হয়ে নিচে যাবো, যাই এগুলো ভাঙচুর শুরু করে দেবো, ঝামেলা শেষ। বুঝতে পেরেছ কি বিষয়টা? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে এখানে ঘটনাটা দুই রকম হয়। দেখো, এই প্রোটিউজ আর পেপটন এরা দুইভাবে ভাঙতে পারে। প্রোটিউজ আর পেপটন দুইভাবে ভাঙতে পারে। কিভাবে ভাঙতে পারে? এখানে একটা ব্যাপার আছে যেটার নাম হচ্ছে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন। দেখো, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এই দুইটা, ট্রিপসিন এবং কি বলছি, কাইমোট্রিপসিন, এরা যদি কাজ করে তাহলে প্রোটিউজ আর পেপটন ভেঙে আগে পলিপেপটাইড হয়। আগে কি হয়? আমি একটু ভুল করলাম, সরি, হ্যাঁ, সরি, এদেরকে আগে ভাঙবো। তাহলে কাদেরকে দিয়ে ভাঙবো? ট্রিপসিন আর হলো কাইমোট্রিপসিন। অ্যাক্টিভ ট্রিপসিন নিষ্ক্রিয় ফর্মে থাকলে নাম কি হবে? ট্রিপসিনোজেন। তাহলে এগুলো আসলে ট্রিপসিনোজেন, এগুলো আসলে কাইমোট্রিপসিনোজেন, এগুলো আসলে ট্রিপসিনোজেন ফর্মে থাকবে, মানে বা নিষ্ক্রিয় ট্রিপসিন বলতে পারো। তাহলে সেগুলো এখন সক্রিয় হয়ে গেছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ভেরি গুড। তাহলে প্রোটিউজ এবং পেপটনকে সক্রিয় করেছে। প্রোটিউজ এবং পেপটন যখন অ্যাক্টিভ ভেঙে যাবে, প্রোটিউজ আর পেপটনকে ভাঙবে আর কি। অ্যাক্টিভ ট্রিপসিন, অ্যাক্টিভ কাইমোট্রিপসিন প্রোটিউজ আর পেপটনকে ভেঙে কিসে পরিণত করবে? পলিপেপটাইড। কিসে পরিণত করবে? পলিপেপটাইড। তাহলে বুঝলা? আমরা কিন্তু ওটাই পড়েছি, প্রোটিন ভেঙে হয় প্রোটিউজ পেপটন, আর প্রোটিউজ পেপটন ভেঙে হয় পলিপেপটাইড। শেষ, তোমার কাহিনী খতম। এই পলিপেপটাইডগুলোকে এখন তুমি দুই ভাগে ভাঙতে পারো। এই পলিপেপটাইডকে তুমি যদি অ্যামাইনো পেপটাইডেস দিয়ে ভাঙো, অ্যামাইনো পেপটাইডেস, এখানে আরও কিছু এনজাইম থাকে। আমি নিচে যখন গেছি, নিচে তো আমার সাথে পরিচিত অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছে। ভাই কি হয়েছে বলেন তো, সমস্যাটা কি? আর দেন তো, কার এই তুই ভাইয়ের সাথে কথা বলেছিস, দিব শালাকে দিয়ে, মনে করো ওকে ঠ্যাং ম্যাং গুঁড়া করে দিয়েছে। ওর নাম কি? অ্যামাইনো পেপটাইডেস। ওর নাম কি? অ্যামাইনো পেপটাইডেস। এদিকে কিন্তু আমি তো ওকে শর্ট থাপ্পড় দিয়েছি, আমি তো প্রোটিউজ পেপটনকে ভেঙে পলিপেপটাইড করেছি, সাথে আমার শুভাকাঙ্ক্ষী অ্যামাইনো পেপটাইডেস চলে আসছে। অ্যামাইনো পেপটাইডেস পলিপেপটাইডকে ভেঙে কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিড। কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিড। ঝামেলা শেষ। আর ওই যে একটা বাদ থাকলো, আমার সাথে গেছিল কার্বক্সি পলিপেপটাইডেস, সংক্ষেপে লিখতেছি কার্বক্সি পলিপেপটাইডেস, সংক্ষেপে লিখতেছি কার্বক্সি পলিপেপটাইডেস। রাজার থেকে পেদার গরম বেশি, আমার সাথে গেছে, ওর তো এখন গরম, সবই ওর পক্ষে চলে আসছে। ও বলতেছে ভেঙে দেবো একদম। তো ও তো ছোটো মানুষ, ওর মায়েরা অত কিছু ভাঙবে না। পলিপেপটাইড ভেঙে সরাসরি অ্যামাইনো অ্যাসিড হবে না, অ্যামাইনো অ্যাসিড হবে না, প্রথমে ডাইপেপটাইড হবে। প্রথমে কি হবে? পলিপেপটাইড ভেঙে আগে ডাইপেপটাইড হবে, প্লাস অ্যামাইনো অ্যাসিডও হবে, কিছু সামান্য কিছু হবে, আর মূলত ডাইপেপটাইড হবে। আর এই ডাইপেপটাইডটা ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিড হবে। মানে এখানে একটু ভেঙে হলো ব্যাপারটা এই। তাহলে এখানে এনজাইমের নাম কি হবে? এখানে এনজাইমের নাম তাহলে কি দিবা? ডাইপেপটাইডেস। এখানে এনজাইমের নাম কি হবে? ডাইপেপটাইডেস। আমি এভাবে দিলাম এজ এনজাইম। ব্যাপারটা বুঝলা? খুবই সিম্পল। আমি কিন্তু অনেক জটিল করে পড়াইছি, কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল। দেখো, এখানে কিন্তু প্রোটিন ভেঙে একটাই এনজাইম পেপসিন, পাকস্থলীতে একটা এনজাইম পেপসিন, ও খালি প্রোটিনকে ভেঙে প্রোটিউজ আর পেপটন করছে, ঘটনা শেষ। আর এইখানে এসে কিন্তু অনেক এনজাইম, সবাই আগ্নাশয় রস থেকে আসছে সক্রিয়। এখানে এসে ওই প্রোটিউজ আর পেপটন, মনে করো ইট ভেঙে খোয়া হয়েছে, মানে ইট ভেঙে দুই টুকরা হয়েছে, এবার এই দুই টুকরাকে ভেঙে বড় বড় খোয়া করছি, বড় বড় খোয়ার নাম পলিপেপটাইড। এখন ওগুলোকে ভেঙে গুঁড়া করে ফেলবো। এখানে হয়তো মানে ব্যাপারটা এরকম হতে পারে, সরাসরি গুঁড়াও হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে কিছু হয়তো আগে একটু ছোট ছোট খোয়া হবে, তারপরে গুঁড়া হবে। গুঁড়ার নাম অ্যামাইনো অ্যাসিড। গুঁড়ার নাম কি? অ্যামাইনো অ্যাসিড। এই তো, আর কিছু না। গুঁড়ার নাম কি? অ্যামাইনো অ্যাসিড। এই তো অ্যামাইনো অ্যাসিড।
কিচ্ছু করিনি কিন্তু, প্রোটিন ভেঙে প্রোটিউস পেপটন, আর এই প্রোটিউস পেপটনকে ভেঙে কি করেছি পলিপেপটাইড, পলিপেপটাইডকে ভেঙে কি করেছি হয়তো ডাইপেপটাইড করে অ্যামাইনো অ্যাসিড করেছি অথবা সরাসরি অ্যামাইনো অ্যাসিড করেছি। সরাসরি অ্যামাইনো অ্যাসিড করলে অ্যামাইনো পেপটাইডেজ দিয়ে দিব, তাহলে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। আর ডাইপেপটাইড করলে তখন এখানে কার্বক্সি পলিপেপটাইডেজ লাগবে, আর ডাইপেপটাইডকে ভাঙার জন্য ডাইপেপটাইড এজ লাগবে, দিয়ে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে, ঝামেলা শেষ। ব্যাপারটা কি বুঝতেছো? এখন যদি এমন হয়, এখানে আরও 3টা কথা যোগ করতে পারো। যদি এমন হয় যে ভাই কিছু ট্রাইপেপটাইড আছে, মনে করেন পলিপেপটাইড ভেঙে কি হলো ট্রাইপেপটাইড হলো, তখন কি করবেন? ধরেন ট্রাইপেপটাইড হলো, কোনো সমস্যা নাই, ট্রাইপেপটাইড ভেঙে কি হবে অ্যামাইনো অ্যাসিড হবে। ট্রাইপেপটাইড ভেঙে কি হবে অ্যামাইনো অ্যাসিড হবে। কি দিয়ে হবে বলছো? সব জায়গায় এজ লাগাই দিবা, ট্রাইপেপটাইড এজ, এখানে নাম কি হবে ট্রাইপেপটাইড এজ। ভাইয়া কিছু কোলাজেন তো থাকতে পারে, কোলাজেন, আমরা তো এগুলো ছাড়াও কি খাই, কোলাজেন খাই। কোলাজেন, কোলাজেন কি দিয়ে ভাঙবে? কোনো সমস্যা নাই, কোলাজেন কি দিয়ে ভাঙবে? কোলাজিনেস, কোলাজিনেস, কোলাজিনেস দিয়ে ভাঙবে, কোনো সমস্যা নাই। কোলাজেন কি দিয়ে ভাঙবে? কোলাজিনেস দিয়ে ভাঙবে। তো কোলাজেন ভাঙলে কি সরাসরি অ্যামাইনো অ্যাসিড হবে? না ভাইয়া, কোলাজেন ভাঙলে সরাসরি অ্যামাইনো অ্যাসিড হবে না, আগে সরল পেপটাইড হবে। আগে কি হবে? পেপটাইড হবে, সরল পেপটাইড হবে। ঠিক আছে ভাইয়া। ইলাস্টিন তো থাকতে পারে, ইলাস্টিন, তাহলে ইলাস্টিন কি হবে ভাইয়া? ইলাস্টিনগুলোও পেপটাইড হবে, ইলাস্টিনগুলোও পেপটাইড হবে। কি দিয়ে হবে ভাইয়া? ইলাস্টেজ। কি দিয়ে হবে? ইলাস্টেজ। এই দুটো একটু আলাদা করে মনে রাখলা, এই দুটো তুমি আলাদা করে একটু মনে রাখলা, না মনে রাখলেও কোনো সমস্যা নাই। তোমার অলরেডি মোটামুটি বেশিরভাগ আমরা যে প্রোটিনগুলো খাই সেগুলো প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে। এরপরেও যদি কোনো পলিপেপটাইড ভাঙা বাকি থাকে, এরপরেও যদি কোনো পলিপেপটাইড ভাঙা থাকে, তাহলে সর্বশেষ আমাদের তো স্মল ইন্টেস্টাইনের অংশ আছেই, স্মল ইন্টেস্টাইন তো আরও বাকি আছেই। স্মল ইন্টেস্টাইন কোনগুলা বলো তো? ক্ষুদ্রান্ত। তাহলে সেখানে কি হবে? সেখানে কিন্তু আরও যদি পলিপেপটাইড ভাঙা বাকি থাকে কোনো, যদি এর পরেও কোনো পলিপেপটাইড ভাঙা বাকি থাকে ডিডোনামের পরেও, তাহলে সুন্দর করে সেই পলিপেপটাইডগুলো ভেঙে কি হবে অ্যামাইনো অ্যাসিড হবে। কোথায় এসে? ক্ষুদ্রান্তের পরবর্তী অংশে, ডিডোনাম পরবর্তী অংশে। কি দিয়ে হবে? সিম্পল আইডিয়া, অ্যামাইনো পেপটাইডেস। কি দিয়ে হবে? অ্যামাইনো পেপটাইডেস, পেপটাইডেস। শেষ, আর কিছু বলা লাগবে না। তাহলে অ্যামাইনো পেপটাইডেস কোত্থেকে আসে? ইন্টেস্টিনাল জুস থেকে ভাইয়া, ইন্টেস্টিনাল জুস, সংক্ষেপে লিখলাম ইন্টেস্টিনাল জুস থেকে। তাহলে সব অ্যামাইনো অ্যাসিড হয়েছে, ঝামেলা শেষ। তাহলে তুমি যদি বড় করে পড়তে চাও, দেখো খুবই সিম্পল যদি পড়তে চাও, তাহলে কিচ্ছু না, তুমি খালি পাকস্থলিতে প্রোটিন ভেঙে প্রোটিউজার পেপটন করবা, শেষ। কি দিয়ে? পেপসিন দিয়ে। এটা আলাদা একটা জিনিস, এটা তো এমসিকিউর জন্য পড়বাই যে কেসিন প্যারাকেসিন, প্যারাকেসিন হবে পেপটন, এটা তো পড়বাই। কেসিন প্যারাকেসিন, প্যারাকেসিন পেপটন, কেসিনকে প্যারাকেসিন করবে রেনিন, আর প্যারাকেসিনকে পেপটন করবে পেপসিন, শেষ। এখন আসো এই প্রোটিউজার পেপটন, এই প্রোটিউজার পেপটনকে তুমি ভেঙে পলিপেপটাইড করো, পলিপেপটাইডগুলোকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড করতে পারো সরাসরি, অথবা ডাইপেপটাইড করে অ্যামাইনো অ্যাসিড, ঝামেলা শেষ। এরপরেও যদি পলিপেপটাইড কিছু বাকি থাকে সেগুলোকে এনে এখানে ভেঙে ফেলো, ঝামেলা শেষ। শারিয়ার সিফাত মোল্লা, সহজে মনে রাখার উপায় তো কি উপায় আছে? তোমাকে পাকস্থলীর যে এনজাইম সেটা তো পেপসিন, মনে রাখতেই হবে। এখন অগ্নাশয়ের যে এনজাইম সেটা তো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পলিপেপটাইডেস, এই তিনটার নাম তো অ্যাটলিস্ট মনে রাখতে হবে। কিছু না পারলেও ট্রিপসিন, কাইমোট্রিপসিন তো মনে রাখতে হবে। আর তো কোনো এনজাইমই নাই, পেপসিন ওইখানে, এখানে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পলিপেপটাইডেস, শেষ। আর অ্যামাইনো অ্যাসিড বানানোর জন্য অ্যামাইনো পেপটাইডেস, বাকি তো সব এস, এগুলো তো মনে রাখতে হবে না তোমাকে। ট্রাইপেপটাইডকে ভাঙার জন্য ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডকে ভাঙার জন্য ডাইপেপটাইডেস, আলাদা করে কিছু মনে রাখতে হচ্ছে না তো, খালি মনে রাখতে হচ্ছে পেপসিন আর ট্রিপসিন, পেপসিন, ট্রিপসিন। ট্রিপসিন মনে থাকলে কাইমোট্রিপসিনও মনে থাকবে, কার্বক্সি পলিপেপটাইডেসটা একটু কঠিন। এই তো বাবা তোমার দরবারে সব এনজাইমের খেলা। এবার সব শোষণ। তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড, তাহলে ডিউডেনামেও কিছু অ্যামাইনো অ্যাসিড পাইছো, জেজোনামেও পাইছো। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে ডিউডেনাম এবং জেজোনাম, ডিওডেনাম
এবং জেজুনাম দুই অংশ থেকেই কিন্তু কিছু কি অ্যামাইনো অ্যাসিড কোথায় যাবে? দুই অংশ থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড কোথায় যাবে? রক্তে যাবে। দুই অংশ থেকে, ডিউডেনাম জেজুনাম দুই অংশ থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড কোথায় যাবে ভাইয়া? রক্তে যাবে। দুই অংশ থেকে অ্যামাইনো অ্যাসিড কোথায় যাবে? রক্তে যাবে। শেষ। দুই অংশ থেকে অ্যামাইনো অ্যাসিড কোথায় যাবে? রক্তে যাবে। দুই অংশ থেকে অ্যামাইনো অ্যাসিড রক্তে যাবে, ডিউডেনাম জেজুনাম। তাহলে কোন অংশ থেকে শোষণ হয় তুমি পড়ে ফেললে। এখানে একটু ছোট্ট একটা কথা আছে যে এল অ্যামাইনো অ্যাসিড, দেখো যদি এল অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে সেটা যাবে সক্রিয় শোষণ পদ্ধতিতে, সক্রিয় শোষণ পদ্ধতিতে। আর যদি হয় ডি অ্যামাইনো অ্যাসিড তাহলে সেটা যাবে নিষ্ক্রিয় শোষণ পদ্ধতিতে। সক্রিয় এল অ্যামাইনো অ্যাসিড হলে সক্রিয় শোষণ, আর ডি অ্যামাইনো অ্যাসিড হলে নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ায়। ঠিক আছে? এবং এখানে যে হরমোনটা প্রভাব বিস্তার করে সেই হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। এটা একটু আলাদা করে মনে রাখতে হবে, থাইরক্সিন। থাইরক্সিন ইম্পর্টেন্ট। তাহলে ওইখানে ছিল ইনসুলিন গ্লুকোকর্টিকয়েড, এখানে থাইরক্সিন। আমিষ এবং চর্বি মনে রাখো, এই দুটা শোষণে, এই দুটার অ্যাবজর্পশনে হেল্প করে থাইরক্সিন, বা রেগুলেট করে, মানে শোষণটা নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইরক্সিন। আর ওইখানে নিয়ন্ত্রণ করে ইনসুলিন গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন গ্লুকোকর্টিকয়েড। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসবে বুঝলা? কোন হরমোন নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন। কোন অংশ থেকে শোষণ হবে? ডিউডেনাম এবং জেজুনাম থেকে। কোন প্রক্রিয়ায়? সক্রিয় এবং নিষ্ক্রিয়। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, এখন তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস বলে আমি ক্লাসটা শেষ করতেছি। দেখো, তুমি যখন বিয়ে বাড়িতে যাও দেখবা, তো বিয়ে বাড়িতে গেলে কি হয়, তুমি একসাথে ওখানে তুমি বিরিয়ানি খাও, বিরিয়ানির মধ্যে মাটন থাকে, তুমি এক্সট্রা করে গরুর মাংসও দেয়, এক্সট্রা করে খাসির মাংসও দেয়, তারপর একটা মুরগির রোস্ট থাকে, ওইখানে ডিমের রেজালা থাকে, ওইখানে মাছ থাকে। তার মানে একসাথে কতগুলা প্রোটিন খাইছো খেয়াল করো। তাহলে এই প্রোটিনগুলোকে তুমি ভেঙে শেষ করতে পারবা? ভাঙতে তো পারবা না। তাহলে এই অতিরিক্ত প্রোটিনগুলা, এই অতিরিক্ত প্রোটিন যখন তুমি খাবা তখন কি হবে? এই অতিরিক্ত প্রোটিনগুলা কিছু চলে যাবে কোথায়? ক্ষুদ্রান্ত পাস করে, ক্ষুদ্রান্ত দিয়ে পার হয়ে গেল, তুমি তো ভেঙে শেষ করতে পারলা না, তোমার তো যথেষ্ট শ্রমিক নাই, এনজাইম তো যথেষ্ট নাই, এত প্রোটিনকে ভাঙার জন্য এনজাইম ইনস্ট্যান্ট তুমি পাইলা না। তাহলে কি হবে? ক্ষুদ্রান্ত থেকে প্রোটিন কোথায় চলে যাবে? বৃহদান্ত্রে। আর বৃহদান্ত্রে কারা আছে? ব্যাকটেরিয়া। বৃহদান্ত্রে ব্যাকটেরিয়া কি করবে? ওই প্রোটিনগুলোকে পচিয়ে গাঁজন প্রক্রিয়ায়, ব্যাকটেরিয়াল ডিফ্লোরেশন, ব্যাকটেরিয়াল গাঁজন প্রক্রিয়ায় ওই প্রোটিনগুলোকে ভেঙে সে কিসে পরিণত করবে? অ্যামোনিয়ায় পরিণত করবে। কিসে পরিণত হবে? অ্যামোনিয়া। এখন ব্যাপারটা বোঝো, অ্যামোনিয়া একটা কেমন তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস। এই অ্যামোনিয়া কিছুটা ব্যাপন প্রক্রিয়ায় ব্লাডে যাবে আর কিছুটা পাত দিয়ে বের হবে। তো অ্যামোনিয়া যেহেতু তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস, তাহলে তোমার পাদের মধ্যে দিয়ে এখন কি বের হচ্ছে? অ্যামোনিয়া বের হচ্ছে। এতে করে পরিবেশ কিন্তু দূষণ হবে। গবেষণায় দেখা গেছে যে যাদের পাদের মধ্যে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে তাদের পাদের আওয়াজটা হয় খুবই ধীরে, ফুস ফুসপাত। এটা সাধারণত গুহ্যদ্বারের দুই পাশের মাংসপেশি ছাড়া আর কেউ টের পায় না, আর টের পায় যে ত্যাগ করলো সে। কিন্তু মুহূর্তেই আশেপাশের সমস্ত লোকজন টের পায়। হতে পারে এমনও যে ওই লোকটি বলে ওঠে, গন্ধ, কে 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 এই কাজটা করলো, মানে যে কাজটা করেছে সেই কিন্তু আবার প্রথম নাড়া দেয়, হ্যাঁ কে 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 এই কাজটা করলো। ব্যাপারটা বুঝতে পারছো? আর যারা কিনা মানে যাদের দেখবা যে মানে ব্রাশ করে পাত দেয়, যাদের পাদের আওয়াজ অনেক জোরে পটাশ করে যাদের আওয়াজ হয়, বুঝবা যে এটা হচ্ছে অ্যামোনিয়া ফ্রি। আমার এক বরাব্বু ছিল, মারা গেছে, আমার বরাব্বু, আমার আব্বুর বড় ভাই, উনি এরকম করতো, সবসময় অ্যামোনিয়া ফ্রি পাত দিত প্রাস প্রাস করে। তুমি যদি কাজু বাদাম
বা কালিজিরা এগুলো যদি বেশি বেশি খাও তাহলে দেখবা তোমার সবসময় এরকম হবে, পড়াশ পড়াশ আওয়াজ হবে। কিন্তু তুমি যদি সেগুলোকে ধরে রাখো তাহলে কিন্তু বিপদ, তোমার পেট ফুলে উঠবে। এজন্য ত্যাগ করাই মঙ্গল। তবে সেটা কি, ওই যে ফুস করে না, প্রাস করে দিবা। তাহলে অ্যামোনিয়া ফ্রি পাত পেদে আসো আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখি। তাহলে অতিরিক্ত প্রোটিন বর্জন করি। যখন খুব বেশি প্রোটিন যদি খেয়ে ফেলায় তাহলে কিন্তু মুশকিল, আমাদের শরীর সেটাকে হজম করতে পারে না, ফলে সেটা ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত্রে চলে যায়। ব্যাকটেরিয়া সেটাকে পচায় অ্যামোনিয়াতে পরিণত করে। ওই অ্যামোনিয়া কিছুটা ব্লাডে যায়, কিছুটা কোথায় যায়, পাত দিয়ে বের হয়। আমার বড় আব্বু একটা ছন্দ বলতো যে পাত পাত পাদেশ্বর, যে পাদে সে ঈশ্বর, আর যে পায় গন্ধ তার হয় আনন্দ, আর যে পায় বাসনা তার হয় কি, তৃষ্ণা। মানে আশেপাশের লোকজন খেপে যায় না, ওদের তৃষ্ণা লাগে, মানে ওদের অবস্থা খুব খারাপ। তাহলে ছন্দটা মনে থাকবে, পাত পাত পাদেশ্বর, যে পাদে সে ঈশ্বর, আর যে পায় গন্ধ তার হয় আনন্দ, আর যে পায় বাসনা তার হয় তৃষ্ণা। মন থাকবে? তাহলে আসো আমরা দূষণমুক্ত পাত পাদি। যেমন আজকে আমার পাদার মতো অবস্থাই নাই, কারণ আজকে যদি আমি দিই, মানে পাদের তো ক্লাসিফিকেশান আছে, এটাকে ইংলিশে কি বলে, ফ্ল্যাটাস। তো এটার আবার ক্লাসিফিকেশান আছে। একবার সৃজনশীল প্রশ্নে এসেছিল যে পাত কত রকম ও কী কী, এগুলো নিয়ে বিস্তর গবেষণা আছে। যেমন তিমিও পাত দেয়, ধরো সমুদ্রের মধ্যে তিমি যখন প্রাস করে পাত দেয় তখন কি হয়, সুনামি টুনামি হয় আর কি। তো এরকম বড় বড় যারা মানে স্টার আছে, মেগা স্টার আছে, তারাও কিন্তু পাত দেয়। হ্যাঁ, সবাই পাত দেয়, আর আমিও পাত দিই। কিন্তু আজকে আমি পাত দিতে পারছি না, কারণ আজকে পাত দিলে পাদের একরকম ধরন হয়ে যাবে। সেটা কি, পাদের সাথে যদি একটু ঝোল মিশ্রিত থাকে তখন সেটাকে আমরা কি বলি, ঝোল পাত। তাহলে আজকে পাত দিলে ভয় আছে, ঝোল পাত হতে পারে। একটু দেখা যাচ্ছে কি হয়ে গেল, রস বের হয়ে গেল, তাহলে কিন্তু মুশকিল। বুঝতে পারছো? তাহলে এরকম যেমন আরও পাত আছে, যেমন বাদাম পাত। বাদাম খাওয়ার পরে যে পাতটা হয়, এই পাতটাও কিন্তু মানে অস্বাভাবিক রকমের একটা পাত হয়, এটা বলে বাদাম পাত। হ্যাঁ, তো এরকম অনেক ধরনের পাত আছে। তারপরে দীর্ঘক্ষণ চেপে ধরে রেখে তারপরে ছেড়ে দিলে সেটাকেও একটা পাত বলে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে মানে গুজ্জা পাত, মানে অনেকক্ষণ ধরে পাতটা গুজে রেখেছে তারপরে ছেড়েছে। তো ওই পাতের গন্ধটাও খুব ব্যাপক হয় এবং ওটার মধ্যেও তীব্র অ্যামোনিয়া থাকে। তো আসো আমরা সুস্থ জীবনযাপন করি, প্রোটিনের উপরে চাপ কমাই, অতিরিক্ত প্রোটিন না খেয়ে প্রয়োজন মাফিক প্রোটিন খাই, এবং অ্যামোনিয়া ফ্রি পাত পেদে পরিবেশকে দূষণমুক্ত রাখি, আরও 10 জনকে দূষণমুক্ত রাখি, এবং মনস্তাত্ত্বিক দিক থেকে যখনই পাদ আসবে তখনই সেটাকে আটকে না রেখে ছেড়ে দিই প্রকাশ্যে এবং পটাশ শব্দে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।